2018 সালের 9-10 যে ব্যাকরণ বইটা আছে, তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনে দেখা যায় এই বইটাকে একটা আইডিয়াল ধরে কোয়েশ্চেন করার অনেক অনেক বড় একটা মানে প্রচলন দেখা যায়, ঠিক আছে? সো এই বইটা আগে তুমি যদি ভালো মতো করো তারপরে তুমি এক্সট্রা পড়তে পারবা, বাট তোমার সব টপিকে যে কাজটা করতে হবে এই বইটা আগে খুবই ভালো মতো তোমার শেষ করতে হবে। ওকে, আজকে আমাদের টপিক হলো কয়টা দেখি। আজকে আমরা মোটামুটি ধরো 3টা টপিক আমরা পড়ে ফেলবো। এক নাম্বার হইলো আপনার ধ্বনি, তারপরে ধ্বনির পরিবর্তন, তারপরে বেসিক একটা টপিক আমরা জানবো ভাষা, এটা সম্পর্কেও কিন্তু প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? সো আমরা দেরি না করে চলো শুরু করে দিই, যারা যারা জয়েন করবে সমস্যা নেই, ক্লাসটা কন্টিনিউ করতে থাকবে। ওকে, বাংলা ভাষার ব্যাকরণ বা ভাষার ব্যাকরণ আমরা কেন পড়ি, ঠিক আছে? প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু বাঙালিরা আবিষ্কার করে নাই বা বাঙালিরা আনে নাই, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে শিক্ষার প্রচলন কিন্তু আমাদের একটা ম্যাসিভলি অনেক পরে আসছে। যখন আমরা আমাদের এখানে এই উপমহাদেশে ইংরেজ, পর্তুগিজ, ডাচ ইত্যাদি দেশের বণিকরা আসতো ব্যবসা করতে। বণিক বললে ভুল হবে, তারা কি, তারা হলো কলোনিয়ালিস্ট বা তারা হলো এক্সপ্যানশনিস্ট। তারা কি, তারা ধরো কলোনি স্থাপন করতে আসতো বা শোষণ করতে আসতো। বিশেষ করে তারা দেখেছে যে মানুষের মধ্যে ব্যবসা করতে গেলে বা তাদের সাথে ডিল করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ভাষা, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কমান। ব্রিটিশরা আসছে, পর্তুগিজরা আসছে এখানে ব্যবসা করতে, অথবা আমি ধরে নিলাম কি করতে, অথবা এখান থেকে অর্থ পাচার করে নিয়ে যেতে, বেসিক ভাষায়, ঠিক আছে, সহজ কথায়। এখন তাদের জন্য কিন্তু মানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষার জন্য যে প্রবলেম গুলো হচ্ছে এটা সমাধান করতে হবে, ঠিক আছে? পর্তুগিজরা প্রথম কি করলো, বাংলা ভাষার ব্যাকরণের একদম প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়, মানে কই পাওয়া যায়, কারা করেছিল, পর্তুগিজরা করেছিল, ঠিক আছে? এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো ব্যাকরণের শুরু, বাংলা ব্যাকরণের শুরু কিন্তু আসলে বাঙালিদের হাত ধরে হয় নাই, ঠিক আছে? এটা হয়েছে যাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, ইউরোপীয়দের হাত থেকে। আচ্ছা, এবার আসি, দেখো আমাদের যে বাংলা ভাষার ব্যাকরণ, আমি বললাম যে এটা শুরু হয় একদম, যদি আমি শুরু করি, আমাদের প্রথম টপিক হলো ভাষা, ঠিক আছে? আমি সব টপিকই একটু একটু করে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। বাংলা সেকেন্ড পেপার আমি তোমাদের মানে কন্টিনিউয়াস নিতে থাকবো, এবং এই সেকেন্ড পেপার খুব স্মুথ একটা জার্নি হবে। ইউজুয়ালি দেখা যায় যে সেকেন্ড পেপারে দেখা যায় পোলাপান শেষ পর্যন্ত যায় প্যারা খাচ্ছে অ্যাডমিশনে। ওই জিনিসটা যেন না হয় এটা আমি খেয়াল রাখবো, ঠিক আছে? ওকে, মেইনলি ভাষার সংজ্ঞা, ভাষার উদ্ভব কিভাবে, প্রয়োজন হয়েছে কি করার, যোগাযোগ করা, একজন মানুষের সাথে আরেকজনের যোগাযোগ স্থাপন করা মাস্ট সমাজে টিকে থাকার জন্য। যেহেতু আমরা ইন্টার রিলেটেড বা ইন্টার ডিপেন্ডেন্ট সকলে, আমাদের কিন্তু যোগাযোগ করা প্রয়োজন ছিল। এবং সৃষ্টিকর্তা মানুষকে এভাবে একটা বাকযন্ত্র দিয়ে তৈরি করেছে যে মানুষের মতো ভাষার ব্যবহার কোনো প্রাণী করতে পারে না। মানুষ কেন সৃষ্টির সেরা জীব, এটা তুমি ভাষা দেখলেই তুমি সবচেয়ে ভালো মতো বুঝতে পারবে। আমাদের মতো ভাষা, ডাইভার্স ভাষা, এরকম কিন্তু কোনো প্রাণীর নাই। তো মনের ভাব প্রকাশের জন্য, ঠিক আছে, আমরা যে আমাদের বিভিন্ন অঙ্গ, ডেডিকেটেড যে অঙ্গগুলো ইউজ করি, ইভেন ইশারা ভাষাও কিন্তু একটা ভাষা। এখানে যে শুধুমাত্র বাকযন্ত্র ব্যবহার থাকবে এমনই না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দিয়েও কিন্তু ভাষা হতে পারে, ঠিক আছে? এগুলো পার্টিকুলারলি ইশারা ভাষা বলা যায়। দেখো, মেইনলি কণ্ঠধ্বনির সহায়তায় মানুষের যে মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়, এই ব্যাপারটাই হলো কিন্তু ভাষা, ঠিক আছে? এবং ভাষার রুট কি বলতো, ভাষার একক কি, ভাষার একক হলো ধ্বনি, ঠিক আছে? ধ্বনি হলো একক। একক আমরা কখন বলি বলতো, কোনো কিছু মাপার একদম লোয়েস্ট একটা কি ইউনিট, ঠিক আছে? ভাষার কি এর চেয়ে ছোট ইউনিট আছে কোনো, এর চেয়ে কোনো ছোট ইউনিট নাই। এর কারণ কি বলেন তো, কারণ একে তুমি আর ভাঙতে পারবা না। ধ্বনি মানে একদম সাউন্ড, ঠিক আছে? অক্ষরেরও আগে, অক্ষরে তো খাতায় লিখতেছি, অক্ষর লেখার আগে যখন আমরা সাউন্ডটা করতেছি, কেবল মুখ দিয়ে আমাদের বেরোচ্ছে, ওইটাই। তো এটা হলো স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সেটা হলো সাউন্ড।
তো তোমাকে সংজ্ঞাটা ভাবে পড়তে হবে না, কারণ রিটেনে মানে গ্রামার থেকে এরকম কোনো সংজ্ঞা টংজ্ঞা কখনো আসে না। মেইনলি আমাদের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন বা মনের ভাবের যে প্রকাশ, ওই ব্যাপারটা হলো ভাষা। ঠিক আছে, মানুষের ভাব প্রকাশের মাধ্যম কি? মাধ্যম হলো ভাষা। তো এখানে সেরকম কিছু নাই। তবে এই টাইপ জিনিস থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক সময় আসে। এটা তোমরা বিভিন্ন ব্যাকরণ বইও পড়বা যে পৃথিবীতে কত ভাষা আছে, তার মধ্যে বাংলা হলো কয় নাম্বার ভাষা। ঠিক আছে, এটা একটু আমি জিকে পড়াই না, তো এটা একটু তোমরা জেনে নিয়ে যে বাংলা হলো, এটা এখনো কি আছে কিনা শিওর না, বাট বাংলা ইয়েস, এটা থাকার কথা, এটা পার্মানেন্ট থাকার কথা যে বাংলা এখনো চতুর্থ বৃহৎ মাতৃভাষা। ওকে, এবং আমাদের ভাষাটা অনেক অনেক ডাইভার্স, এটা আগেই বলে নেই, কিছু হিস্ট্রিক্যাল ব্যাপার বলে নেই। আমাদের এই অঞ্চলে অনেক জাতি শাসন করতে আসছে, আফগানিস্তান থেকে শুরু করে, তুর্কি থেকে শুরু করে ইংরেজ, পর্তুগাল, ঠিক আছে, কোন দেশ না একসময়, ঠিক আছে, ইউরোপিয়ান তো আসছেই, তারপরে আরব কান্ট্রি যে মধ্যপ্রাচ্য এদিক থেকেও আসছে, অনেক জায়গা থেকে আসছে, মুঘলরা আসছে। তো বিভিন্ন টাইমে বিভিন্ন টাইমের বিষয়, মানে বিভিন্ন টাইপের ভাষা আমাদের সাথে সংমিশ্রণ ঘটেছে। কালচারের কিন্তু সংমিশ্রণ ঘটে, এটা তোমরা কি জানো? আচ্ছা, ja, que bolas, quieres? যেটা বলছিলাম সেটা হইল কালচারের কিন্তু সংমিশ্রণ ঘটে। কিরকম সংমিশ্রণ কালচারের? ধরো একটা দেশের মানুষ অনেকদিন ধরে আরেকটা জায়গায় আরেকটা কালচারের মানুষের সাথে আছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটবে। আর সেটা হচ্ছে আমি তোমাদের মেইনলি দাগিয়ে দিব কি কি পড়তে হবে। ঠিক আছে, এই যে বাংলা ভাষা রীতি যখন আসবে, তখন তোমার কথ্য, চলিত আর সাধু, ঠিক আছে, চলিত সাধু রীতির বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো খুবই ভালো মতো পড়তে হবে। চলিত সাধুরীতির বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো, আমাদের অঞ্চল ভেদে কিছু আঞ্চলিক ভাষা তৈরি হয়, তাই না? এই ব্যাপারগুলোই মেইনলি যে কথ্য ভাষা বা আঞ্চলিক ভাষা আমরা বলে থাকি, বা এটাকে অনেক ক্ষেত্রে উপভাষাও বলা হয়। ঠিক আছে, দেখো এখানে মূলত বলা আছে যে এক অঞ্চলের ভাষার মানুষের কাছে আরেক অঞ্চলের ভাষার মানুষের ভাষা দুর্বোধ্য মনে হয়। ওকে, এই জন্য দেখো দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ কি করছে, একটা আদর্শ ভাষা ব্যবহার করে। ঠিক আছে, এই আদর্শ ভাষা সব জায়গায় ব্যবহার উপযোগী। দেখো, উপভাষার কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষা হলো আদর্শ চলিত ভাষায়, মানে সকল জায়গায় ব্যবহার করা যাবে এমন একটা ভাষা আমাদের শিক্ষিত ব্যক্তিবর্গ আবিষ্কার করেছিলেন এবং বা নির্ধারণ করেছিলেন। ওইটাই আমরা সংবাদপত্র বা বিভিন্ন ফরমাল জায়গায় ব্যবহার করে। ওকে, তারপরে দেখো, এই যে দেখো বাংলা ভাষার যে রূপ আছে, বাংলা ভাষার দুইটা মেজর রূপ হলো, একটা হলো চলিত কথ্যরীতি, অপরটি আঞ্চলিক কথ্যরীতি। ঠিক আছে, কথ্য ভাষা আমরা কথা বলি যখন, এটা হয় আমরা চলিত ভাষায় বলতে পারি, যেটা ওই যে আদর্শ ভাষা, আর আরেকটা বলতে পারি আঞ্চলিক ভাষায়। ঠিক আছে, আমি পাবনার ভাষায় কথা বললে ওইটা হবে আঞ্চলিক ভাষা, মানে আমার এলাকা হলো পাবনা, ওই সেন্সে বললাম। তোমরা তোমাদের এলাকার ভাষায় কথা বললে ওইটা হবে আঞ্চলিক ভাষা বা উপভাষা। আর লৈখিক ভাবে যখন লিখতে যাও, তখন দুইটা রীতি লিখতে পারবে। দেখো, চলিত তো লিখতে পারবে, চলিত হলো কমন, এইটা হলো কমন কথ্য, এবং লিখিততে চলিত কমন, এবং অপরটা হইল সাধু রীতি। ঠিক আছে, সাধু ভাষা। সাধু ভাষা ইউজুয়ালি তুমি এই প্রাচীন সময়ের বা একটু আগের পূর্বের যে সাহিত্য কর্মগুলো যদি দেখো, বঙ্কিমচন্দ্রের বা শরৎচন্দ্রের, অনেকগুলো তুমি পাবা। বঙ্কিমচন্দ্রের মেনলি সবগুলোই তুমি পাবা, বিভূতিভূষণের পাবা। এগুলোতে সাধু রীতির ব্যবহার কিন্তু তুমি খুবই মানে প্রকট ভাবে লক্ষ্য করতে পারো। তো বাংলা বাংলা ভাষার লৈখিক এবং মৌখিক ভাষা দেখো। মৌখিক যদি বলি, কথ্য যদি রূপ বলো, তাহলে চলিত এবং আঞ্চলিক, যেটা আমি বলেছি আঞ্চলিক ভাষা আরেক নাম কি? উপভাষা। এটা কিন্তু প্রশ্নে এসে থাকে যে আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। তারপর চলিতটা হলো কমন, সর্বজন স্বীকৃত, এটা লিখিত ভাবে ইউজ করা যাবে, মৌখিক ভাবে ইউজ করা যাবে। আর সাধুটা আবার মৌখিক ভাবে কিন্তু খুবই অড শোনায়। ঠিক আছে, আমি যদি বলি আমি হলো কি, আমি এখন ক্লাস করিয়া আসিলাম, মুখে বলতে গেলে খুবই অড শোনাবে। এটা আমরা ব্যবহার করে দেখতেই পাই সাহিত্যকর্মে,
তাও আগে, ঠিক আছে, বর্তমানের না। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, দেখো সাধুরীতি, চরিত্ররীতি, এগুলো তুমি একটু মনে রাখতে হবে। যেহেতু বলেছি যে সাধুরীতিটা সাহিত্যকর্মে এবং আগে ইউজ হইতো, আগে কিন্তু তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের ব্যবহারটা খুব বেশি, ঠিক আছে। এই ভাষাটাও তো গুরুগম্ভীর এবং সংস্কৃতি শব্দ বহুল। দেখো, বাংলার লেখ্য যে সাধুরীতি আছে সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, মানে একদম ব্যাকরণের যে আর আইডিয়াল যে নিয়ম আছে এটা কিন্তু অনুসরণ করে চলে। এবং এদের পদবিন্যাস অনেক টাইট, ঠিক আছে, অনেক টাইট বলতে সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত। মানে এর বাইরে তুমি কিছু লিখলে সহজেই ভুল করার চান্সটা বেশি, ঠিক আছে। সাধুরীতি নাটকের সংলাপ বা বক্তৃতার অনুপযোগী। মানে কি আমি বলেছি, এটা কিন্তু কথ্য রূপ না। সাধু ভাষা কি কথ্য রূপ না, সো নাটকের সংলাপ বা বক্তৃতার জন্য উপযোগী হবে না। তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, এই রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনেছিল। মনে রাখবা যে দুইটা পদে তুমি এই দুইটা ভাষার পার্থক্য পাবা। দেখো, সাধু ভাষা এবং চলিত ভাষা, এই দুইটার পার্থক্য তুমি কোথায় পাবা? আমি বললাম কি, আমি ক্লাস থেকে আসিলাম, ঠিক আছে, এই যে আসিলাম এটা কি ছিল? ক্রিয়া, তাই না? তারপরে তারা ফুটবল এই যে আমি বলতে চাচ্ছি যে তারা ফুটবল খেলতে গেল, আমি কি বলবো? তাহারা ফুটবল খেলিতে গেলে বা গমন করলো, ঠিক করিল, ঠিক আছে। এই যে বিষয়টা, যে তারা থেকে তাহারা, আবার গেল থেকে গমন করিল, এই বিষয়টা কিন্তু সর্বনাম এবং ক্রিয়াপদ এই দুইটা জায়গাতেই ডিটারমাইন হয়, ঠিক আছে। অপরদিকে এই চলিত ভাষা দেখবে উল্টা। এই ভাষায় তৎসম শব্দ না, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি এটাও আমরা জানবো। আচ্ছা, বিশেষ করে এই বৈশিষ্ট্যগুলো না তুমি নিজে পড়লেই বুঝতে পারবা এবং বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসতে পারে। এখানে উদাহরণ আছে কিছু, যে কোথায় কোন বিষয় চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন মস্তক যেটা সাধু ভাষায়, ওটা মাথা। জুতা জুতো, ঠিক আছে। তুলা তুলো, এরকম কিছু। করিলেন করলেন, এই যে এরকম যে এক্সাম্পল গুলো আছে, এগুলো খুব সহজ। তোমাদের কাছে কি এই পিডিএফটা আছে? 18 সালের বইয়ের পিডিএফটা যদি না থাকে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের কাছে এই পিডিএফটা থাকা দরকার, কারণ 18 সালের পরে আবার রিসেন্ট 9-10 বইয়ে কিন্তু আবার চেঞ্জ আছে, ঠিক আছে। ওইটাতে কিন্তু হবে না। এই বইটা একদম আইডিয়াল ছিল 18 সালের যেটা। একটু জানাও তো, তোমরা কি এটা পড়ো বা তোমাদের কাছে কি এটা আছে? কেউ একজন? 20 সালের? আচ্ছা, তাহলে আমি গ্রুপে, হ্যাঁ 19 সালেরটাও হবে, ঠিক আছে। বাট আমি তোমাদের তবুও গ্রুপে হইলো এটা দিয়ে দিবো, ঠিক আছে। এই পিডিএফটা প্রতিদিন যতটুকু আমরা দাগাবো বা আমি মার্ক করে দিবো, ওই দাগানোটা তোমাদের আমি দিয়ে দিবো, ঠিক আছে। তাহলে তোমাদের পড়তে পড়ে সুবিধা হবে, মানে ফোনে দেখে নিতে পারবা যে কোন জিনিসগুলো দেখতে। দেখো, বাংলা ভাষায় যে শব্দগুলো আছে, আমি বলছিলাম যে বাংলা ভাষায় অনেক দেশের মানুষ এসেছে, মানে অনেক ভাষাটা মিক্সড হয়েছে, একটা সংকর ভাষা হয়ে গেছে। এখন এই শব্দগুলোকে প্রথমত আমরা ভাগ করব, ঠিক আছে। কয় রকমের শব্দ আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো উৎসর দিক থেকে, ঠিক আছে, মানে শব্দটা কোন ভাষা থেকে এসেছে এইটার উপর ডিপেন্ড করে শব্দ কয় প্রকার। মোটা দাগে 5 প্রকার, ঠিক আছে। এই বিদেশির মধ্যে আবার অনেক দেশের ভাগ আছে, ওইটা আলাদা বিষয়। বাট মোটা দাগে দেখো, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আমি আগে বোঝাই, সবগুলো একটা জাস্ট লেকচারে বুঝিয়ে দিই, ঠিক আছে, পরে তুমি পড়ে নিতে পারো। তৎসম, তৎ মানে তার, আর সম মানে হলো সমান। এখানে প্রশ্ন হলো কার সমান, ঠিক আছে। এই কার সমান বলতে সংস্কৃতের সমান, সংস্কৃত ভাষা, ঠিক আছে। অর্থাৎ বেদের ভাষা, হিন্দু ধর্মের ক্লাসিক্যাল যে বুক বেদ, এই বেদের ভাষা কি ছিল? সংস্কৃত ছিল, ঠিক আছে। আর্যরাই বেদ এনেছিল এবং ক্লাসিক হিন্দুইজম বা একদম যে ক্লাসিক হিন্দু ধর্মে, এটার কিন্তু প্রবর্তক ছিল আর্যরা। তো এই আর্যদের যে ভাষা ছিল, ওইটা ছিল একদম তৎসম ভাষা, এবং ওই ভাষাটার প্রভাব বাংলা ভাষায় সবচেয়ে প্রকট, ঠিক আছে। অর্থাৎ সংস্কৃত একদম পার্টিকুলার, একদম সংস্কৃত যে ভাষা, ওইটা হলো তৎসম ভাষা। এখন তৎসমর পরে, ঠিক আছে, একটা মাঝের ফেজ ছিল অর্ধ তৎসম, ঠিক আছে। ওইটা একটু চেঞ্জ হয়, মিক্সড হয়, লোকাল ভাষার সাথে মিক্সড হয়ে একটা মাঝামাঝি একটা রূপ নেয়, ওইটা হলো অর্ধ তৎসম। অর্ধ তৎসম থেকে এই যে বর্তমান যে আমরা ভাষাটা ব্যবহার করছি, চলিত ভাষায় যে ভাষা ব্যবহার করি, প্রেজেন্ট বাংলা ভাষা, এইটা হলো তদ্ভব ভাষা, ঠিক আছে। অতঃপর এইবার আসে কনফিউশন, দেশি শব্দ। এখন তুমি বলবা যে এইগুলো কি তাহলে কোনোটাই দেশি শব্দ না? যে আমি চা খাচ্ছি,
এখানে কি তাহলে কোনোটাই দেশি শব্দ না? খাচ্ছি এগুলো কি দেশি না? আচ্ছা, দেশি বলতে কি আমি পার্টিকুলারলি তোমাকে ক্লিয়ার করে দেই। দেশি বলতে আমাদের এই এলাকায় বা এই উপমহাদেশে বা আমাদের দেশে কিছু ইন্ডিজিনাস পিপল আছে, যারা দীর্ঘকাল ধরে এই এলাকায় বাস করতেছে, ঠিক আছে? এই ভাষা উৎপত্তি কোনো অন্য কোনো ভাষা বা অন্য কোনো জাতি নিয়ে আসে নাই, বরং এই ভাষার আমরা যতদূর রেকর্ডেড হিস্ট্রি বা ইতিহাস পেয়েছি, এই দেশের মানুষ এই ভাষা আজীবনই ব্যবহার করে আসতেছে বা এই দেশের মানুষই এটা প্রবর্তন করছে। সেই ভাষাগুলো ইন্ডিজিনাস পিপলের যে ভাষা, ওইগুলো হলো দেশি ভাষা। দেখবা যে কৃষিকাজের বিভিন্ন ভাষা আছে, লাঙল, তারপরে চুলা, এগুলো সব দেশি শব্দ, ঠিক আছে? অতঃপর দেখতেছে বিদেশি শব্দ, এটা বোঝানোর কিছু নাই। বিদেশিদের দ্বারা প্রবর্তিত যে ভাষাগুলো আছে, যে ভাষাগুলো বিদেশিদের মাধ্যমে ইউরোপীয়, তারপরে তুর্কি, তারপরে ফার্সি, আরবি যে ভাষাগুলো আমাদের মধ্যে এসেছে, এগুলো সবই বিদেশি ভাষা, ঠিক আছে? এখানে তুমি বিস্তারিত যখন পড়বে, তখন এখানে কিন্তু পেয়ে যাবে, দেখবা যে চন্দ্র সূর্য এগুলো কি সব সংস্কৃত, ঠিক আছে? তারপরে যদি বলো, দেখো হাফ অর্ধতৎসম, যদি বলো, দেখো জ্যোৎস্না থেকে, ঠিক আছে, এই যে জ্যোৎস্না হয়েছে, ঠিক আছে, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ হয়েছে, এই যে মাঝামাঝি যে সব, ঠিক আছে? অর্ধ তৎসম মানে কি? আধা সংস্কৃত। তৎসম যদি সংস্কৃত হয়, অর্ধ তৎসম কি আধা সংস্কৃত হবে। তারপরে দেখো তদ্ভবে আছে প্লাস, দেখ এটাই 3 নাম্বার দেওয়া উচিত ছিল, মানে তাহলে সিরিয়ালটা ঠিক থাকে। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারে, মানে বিবর্তন ঘটেছে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, মানে আধুনিক বাংলা ভাষাটাই হইল তদ্ভব ভাষা বেসিক্যালি। তারপরে দেখো দেশি শব্দ আদিম অধিবাসীদের ভাষা, যেমন কোল, মুন্ডা, ঠিক আছে, এনাদের যে ভাষা, সেগুলো আমরা দেশি ভাষা বলছি। আমি কিন্তু একটু আগে বুঝিয়ে দিচ্ছি, এবং কিছু দেখো এক্সাম্পল গুলো দেওয়া আছে, সব পড়তে হবে। কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, টাপ, টাগর, ঠেকি, দেখছো? তারপরে লাঙ্গলও কিন্তু, ঠিক আছে, এখানে লাঙ্গল লেখা নাই, লাঙ্গলও কিন্তু দেশি ভাষা। তো বিদেশি ভাষা, যে বিদেশিদের মাধ্যমে যে ভাষাগুলো আসছিল, এগুলোর মধ্যে একদম বড় ভাবে যদি দেখো, তোমাকে দেখতে হবে আরবি শব্দের এক বড় একটা প্রভাব, ঠিক আছে? আরবি শব্দের প্রভাব, ফার্সি শব্দের প্রভাব। আরবি এবং ফার্সি অনেকটাই কিন্তু কাছাকাছি। তোমাকে কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীতে তুমি উপসর্গের ওইখানে গিয়েও আরবি এবং ফার্সি উপসর্গ তুমি পাওয়া। তারপরে দেখো এগুলো কিন্তু কি পড়তে হবে, ঠিক আছে? আমি দাগাই দিচ্ছি এখানে, আসলে বলে কিন্তু এই ক্লাসেই তোমার মুখস্থ হয়ে যাবে না। এগুলো তোমার পড়ার মতো জিনিস, তো এগুলো অবশ্যই তোমার পড়তে হবে, এগুলোও মাস চিনতে হবে। বিশেষ করে আরবি এবং ফার্সির ডিফারেন্সিয়েশনটা করতে পারতে হবে। তারপরে দেখো ইংরেজি শব্দ থেকে কোনগুলো আসছে, এগুলো দেখতে হবে। তারপরে এই যে এইগুলো সব খুব ইম্পর্টেন্ট, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, সবগুলো, ঠিক আছে? মায়ানমার তো লাগে না, জাপানি। জাপানি ভাবে দেখো রিক্সা, এত কমন একটা শব্দ যে বাংলা না, ভাবতেই অবাক। তারপরে দেখো আমি বলতেছি, এই যে আনারস, আলমারি, চাবি, পাউরুটি, এগুলো কিন্তু আসলে বাংলা ভাষার শব্দই না, এগুলো পর্তুগিজ। তো মিশ্র কিছু ভাষা আছে, এগুলো থেকে যদি প্রশ্ন আসে না, তবে এটা তুমি দেখে নিতে পারো দেশি বিদেশি শব্দের মিলনে যদি ঘটে, যেমন হাট বাজার, ঠিক আছে, রাজা, বাচ্চা। রাজা কিন্তু বাংলা, বাচ্চা আবার দেখা যাচ্ছে যে ফার্সি। ওকে। আর পারিভাষিক শব্দ, ঠিক আছে, এমন কিছু ওয়ার্ডও আছে যেগুলো বাংলায় কখনো ছিলই না, কিন্তু ইংরেজি শব্দটাও বাংলা অ্যাকসেপ্ট করেনি। ইংরেজি শব্দটা আমরা অর্থ বানিয়ে নিয়েছি, ঠিক আছে? যেমন অক্সিজেনের নাম যে অম্লজান, ঠিক আছে, এটা যদি আমিও বই পড়ার আগে কখনো জানতাম, বাট এই অর্থটা কই থেকে আসছে, এটা পারিভাষিক অর্থ অক্সিজেনের। ওকে। তারপরে এরকম অনেক পাবো, যে রেডিওর যেমন বেতার, কারণ রেডিও আবিষ্কার হয়েছে কবে, আর বাংলা ভাষা কবে থেকে চলতেছে, আরো আগের থেকে। তো অবশ্যই এটার অর্থ ছিলই না। এটার অর্থ যে বেতার, এটা কেন আবিষ্কার হইলো? মানুষ বানাইছে, ঠিক আছে, মানুষ বানাইছে এবং ওইটাই অর্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে দেখো, এবার আসি ব্যাকরণ যখন শুরু করবা, ব্যাকরণের মূল বিষয় কয়টা আমি বলেছিলাম, সবচেয়ে স্মলেস্ট ইউনিট হলো ধ্বনি। তারপরে ধ্বনি কি করতেছে? ধ্বনি শব্দ নিয়ে ডিল করতেছে, শব্দ আবার বাক্য নিয়ে ডিল করতেছে। তারপর যখন সুগঠিত করতেছো, আমাদের চিন্তা ভাবনা করতে হয় অর্থ নিয়ে। এই 4টা বিষয় নিয়ে মূলত আমাদের যে আলোচনা ব্যাকরণে। এবং এই 4টে বিষয়ে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে বিষয়ে
সেটা হলো এখানে এই চারটা বিষয় কোথায় আলোচনা করা হয়, ঠিক আছে? ধ্বনির যে আলোচনাগুলো হয় ওইটা হয় ধ্বনি তত্ত্বে। শব্দের আলোচনা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটা কিন্তু দুইটা অপশনই আলাদা আলাদা ভাবে দিতে পারে তোমাকে কনফিউজ করার জন্য, ঠিক আছে? তাহলে তোমাকে শব্দতত্ত্ব দিল না, পুরো নিচের কোথায় শব্দ নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, তোমাকে অপশন দিল রূপতত্ত্ব, তখন কিন্তু তুমি না পড়লে একটু ঝামেলায় পড়ে যাও বা না না জানলে একটু প্যারা খাও। তারপরে দেখো বাক্যর আলোচনা হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে, ঠিক আছে? তোমার মনে রাখতে হবে কিন্তু যে পদক্রম কি জিনিস, যে পদক্রমটা বিশেষ করে মনে রাখতে হবে। বাক্যতত্ত্ব দেখে তো বুঝবো যে বাক্য নিয়ে আলোচনা হয়, তো রূপতত্ত্বটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো অর্থ নিয়ে আলোচনা হয় অর্থতত্ত্বে। এখানে ইংরেজি শব্দগুলো দরকার নাই ছিল, ঠিক আছে? ইংরেজি গুলো না পড়লেও চলবে। ধ্বনিতে বলেছি যে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় যে সাইডে, সেটা হলো ধ্বনিতত্ত্ব। রূপতত্ত্বে হলো শব্দ নিয়ে আলোচনা, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে। এখানে একটু জাস্ট বিস্তারিত দিয়েছে, ঠিক আছে? অর্থতত্ত্বের মধ্যে কিন্তু আমরা বিপরীত শব্দ, অর্থ নিয়ে বললাম না যে কোন বাক্য কোন অর্থ প্রকাশ করছে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি টাইপের আমরা বিভিন্ন টাইপের বিষয় অর্থ তত্ত্বে দেখি, পরে আমরা সবই কিন্তু পড়বো আস্তে আস্তে। এই জায়গা থেকে একটু আমাদের পড়া স্টার্ট হইতেছে প্রকৃতি ও প্রত্যয়। বাট প্রকৃতি ও প্রত্যয় থামে। আচ্ছা, এইগুলো না একটু বেসিক ধারণা, সবগুলো সবগুলো টপিক সম্পর্কে, যেমন উপসর্গ সম্পর্কে বলেছে, প্রকৃতি প্রত্যয় সম্পর্কে বলেছে, এইগুলো আমরা যখন ডিটেইল এই টপিক গুলো পড়বো তখন পড়াটা বেটার হবে। এখন এইটুক শর্ট আলোচনা আসলে তুমি কিছু বুঝবা না আগে যদি না পড়ে থাকো। এখান থেকে আমরা পড়া শুরু করবো আজকে পড়া ধ্বনিতত্ত্ব, বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণ প্রকরণ। আমি বলেছি ধ্বনি বলতে কি বুঝি। ধ্বনি বলতে আমাদের কথা বা আমাদের ভাষা আমাদের মুখ থেকে বের হওয়া মাত্র যে স্টেটে থাকে সেটা কি সাউন্ড, তাই না? সেটা জাস্ট অর্থবোধক সাউন্ড, মানে তুমি বুঝতেছো এমন সাউন্ড। আমার কথা মুখ থেকে বের হওয়া মাত্র এটা কি সাউন্ড থাকে না, ওই সাউন্ডটা হলো ধ্বনি। এখন এই ধ্বনির বিভিন্ন টাইপ আছে, কারণ আমি ক বলছি তখন বাতাস একভাবে বের হচ্ছে, আর যখন বলছি ঘ তখন কিন্তু বাতাসের বেগটা আরো বেশি। এরকম ভাবে আরো এরকম প বলছি তখন ঠোঁট দিয়ে উচ্চারণ করছি, ক বললে কণ্ঠ থেকে উচ্চারণ করছি, চ বললে তালু থেকে করছি, তারপরে ট বললে মূর্ধা থেকে করছি, ঠিক আছে? এরকম আলাদা আলাদা কিন্তু উচ্চারণের জায়গা আছে যেগুলো তোমাদের জানতে হবে। দেখো আমরা যে সাউন্ড, ঠিক আছে, আমরা যখন শব্দ করি অর্থবোধক, সেটা হলো মৌলিক ধ্বনি, মানে এটাকে আর তুমি ভাঙতে পারবো না, স্মল ইউনিটে ভাঙতে পারবো না। এর মধ্যে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? আর কিভাবে কোন সেন্সে ভাগ করা হয়েছে, যখন ধ্বনি উচ্চারণের সময় যে ফুসফুস থেকে তাড়িত যে বাতাস, এটা যখন বেরিয়ে যায়, ঠিক আছে, মুখ দিয়ে, মুখ বিবরের অর্থাৎ মুখের কোথাও কোন প্রকার বাধা পায় না, মানে ভেতরে মুখের ভেতরে কোন প্রকার বাধা পায় না, যেমন অ, ঠিক আছে, অ, আ তুমি দেখতে পাচ্ছ তোমার গলা থেকে উচ্চারণ হয়ে বাতাসটা স্মুথলি বের হয়ে যাচ্ছে, কোথাও কিন্তু বাধা পাচ্ছে না, ঠিক আছে? তো এইগুলো হলো স্বরধ্বনি। আর অতঃপর দেখতে পাচ্ছ ব্যঞ্জন ধ্বনি কি বাধাপ্রাপ্ত পায়, যেমন ক, চ, ঠিক আছে? এই যে তুমি মেইন কথা, আমরা ছোটবেলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ছি, ওই টাইপেরই কনসেপ্ট, বাট বর্ণ এবং ধ্বনির কিছু আলাদা আছে, ওইগুলো আমরা দেখবো। মেইনলি ব্যঞ্জন ধ্বনি বাধা পাচ্ছে উচ্চারণ করার সময়, এই যেমন প, চ, ট, ট, প, ঠিক আছে? আর বর্ণ কখন হচ্ছে, যখন ধ্বনিকে তুমি লিখতেছো, এই যে আমি লিখলাম, ধরো ক মুখে বললাম এটা ধ্বনি, আর যখন আমি লিখলাম এটা হলো বর্ণ, ঠিক আছে? যখন লিখিত ফর্মে চলে যাচ্ছে তখন বর্ণ হয়ে যাচ্ছে। আর স্বরধ্বনি যখন তুমি প্রেজেন্ট করছো লিখিত রূপে বা লিখতেছো তুমি খাতায়, তখন কিন্তু এটা স্বরবর্ণ। তুমি ব্যঞ্জন ধ্বনি যখন লিখছো ওইটা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? এটা ছোটবেলার পড়া, এগুলো আর আমি নতুন করে পড়াবো না। যে স্বরবর্ণ কয়টা আমরা জানি, স্বরবর্ণ 11টা। তারপর দেখো বলেছে ব্যঞ্জন বর্ণ কয়টা, কয়টা 50টা, ঠিক আছে? বাট এইখানে কনফিউশন লাগবে ধ্বনির সময়। তোমরা তো স্বরবর্ণ পড়েছো, ব্যঞ্জন বর্ণ পড়েছো, যখন তোমাকে প্রশ্ন দিবে স্বরধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, তখন তুমি কিন্তু একটু ভুল করবা, ঠিক আছে? আমরা আসতেছি একটু। আমরা সিরিয়ালি যাই, ঠিক আছে? বইয়ের পড়ার সাথে সিরিয়ালি যাই।
সংক্ষিপ্ত রূপ। এবার আসি সংক্ষিপ্ত রূপ নিয়ে কিছু কথা বলি। স্বরবর্ণ যেগুলো আছে, ঠিক আছে, স্বরবর্ণ কোনগুলো? এই যে আমরা দেখতে পাচ্ছি এই 11 জন, এই 11 জনের মধ্যে দুইটা বাদে, সরি দুইটা না, কয়টা বাদে বলেন তো? এই যে অ বাদে, মিনিট, সবগুলো, ঠিক আছে, এই যে অ বাদের সবগুলার সংক্ষিপ্ত রূপ আছে। সংক্ষিপ্ত রূপ বলতে কি, তুমি কিন্তু যখন লিখতেছো যে মা, মা কি এভাবে লিখতেছো যে ম আর হলো আ? অবশ্যই না, তাই না? তুমি কিন্তু ময়ের সাথে আকার যুক্ত করতেছো। এই যে সংক্ষিপ্ত রূপটা, এইটাই মূলত কার বলি, আকার বলি না, এই জন্যই নাম হলো কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার কয়টা? কার এই যে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সহজ, বাট প্রশ্নে আসলে অনেক সময় উল্টাপাল্টা যায়। তারপরে ফলা। ফলা হলো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। ব্যঞ্জন বর্ণের কিন্তু আমরা কিছু কিছু ভাবি যে যুক্ত বর্ণ, আসলে ওইগুলো ফলা। ফলা কিন্তু আমাদের ছয়টা, ছয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন আমি বলছি, দেখো, এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন এই যে ম, র, ক, ল, ন। আমার কথা কি প্রপারলি শুনতে পাচ্ছ? আমি তোমাদের একজন থেকে নয়েজ শুনতেছি অনেক। এক মিনিট, চেক, একটু ওয়েট। আচ্ছা, আমিও তোমাদের এখন নয়েজ শুনতেছি না। ম, ব, র, ল, ন এবং জ ফলা, ঠিক আছে। এই যে ছয়টা, এই ছয়টি হলো আপনার ফলা, ঠিক আছে। এগুলো দেখবো সংক্ষিপ্ত রূপে বিভিন্ন বর্ণের নিচে বসে, সেগুলো আমরা বলি। যেমন ম যোগ র ফলা, ঠিক আছে, আম্র কানন ধরে বলেছে, এখানে কিন্তু এটা র ফলা, ঠিক আছে। তারপরে জ ফলা, এই যেগুলো, এগুলো ছয়টা, এগুলো দেখবা। এই চারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের বর্ণগুলো যে আছে, ঠিক আছে, ধরো আমি বললাম যে ক, খ, গ, ঘ এবং ঙ, ঠিক আছে। তারপর ট বর্গ, ঠিক আছে, আমি লিখলাম না। মিনিট। হ্যাঁ, ত বর্গ। আচ্ছা, এগুলা বাদ। আমি মেইনলি ডিসকাস করবো তোমাদের সাথে এই 5টা বর্গ নিয়ে, ঠিক আছে। এই যে এই কলাম, মানে যে রো গুলো দেখতেছো, ঠিক আছে, এইগুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। এই যে ক এর যে লাইনটা আছে, ক, খ, গ, ঘ, ও, এই 5টা আমার উচ্চারণ হয় আমাদের ডিরেক্ট কণ্ঠ থেকে, ঠিক আছে। এই 5টা উচ্চারণ কই থেকে হয়? আমাদের কণ্ঠ থেকে হয়। সো এদেরকে আমরা বলি কণ্ঠমূলীয় বা কণ্ঠবর্ণ, ঠিক আছে। এই যে ধ্বনি হিসেবে কণ্ঠধ্বনি, কারণ কণ্ঠমূলীয় বা কণ্ঠমূলীয় যে জায়গাগুলো আছে এখান থেকে উচ্চারিত হয়, এই জন্য কণ্ঠমূলীয়, মনে রাখবা। তারপরে এই যে চ, ছ, জ, ঝ, ইয়, এরা উচ্চারণ হয় তালু থেকে, ঠিক আছে, মুখের
এই জন্য তালু থেকে কোন ওয়ার্ডটা আসছে, তালব্য আসছে। তারপরে ট ঠ ড ঢ মূর্ধ ণ, এরা মূর্ধা থেকে, মুখের একটি বাকযন্ত্রের জায়গা, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে আমাদের ট বর্গীয় ধ্বনি। তারপরে তথা দধা দন্ত ন, তুমি একটু চিন্তা করলে বুঝবে, ত থ দ ধ দন্ত ন, তোমার জিহ্বা দাঁতের সাথে কানেক্টেড হয়ে তুমি এই উচ্চারণ গুলো করছো। ত, ঠিক আছে, থ দ ধ ন, এইগুলো সব দন্ত ধ্বনি, দন্ত মানে দাঁত। এবং লাস্টলি প বর্গের যে পাঁচটা, বুঝতে পারতেছো, এরা সবগুলো দুই ঠোঁট একত্রিত করে মিলিয়ে উচ্চারিত হয়, এই জন্য এরা ওষ্ঠ। ওষ্ঠ মানে কিন্তু ঠোঁট। সো এইটা মাস্ট, অ্যাডমিশনের জন্য বিশাল গুরুত্বপূর্ণ একটা টপিক হলো এই জিনিসটা। তো এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না এবং জেনে রাখতে হবে। এটা লাগে না, ঠিক আছে, উচ্চারণ স্থান ভেদে ব্যঞ্জন বর্ণের যে বিভিন্ন জায়গা, এই যে সেম কথাই এখানে বলবে। দেখো, উচ্চারণ স্থান হলো জিহ্বা মূল বা একদম কণ্ঠ, ঠিক আছে। তো এটা কি, কণ্ঠ বা জিহ্বা মূলে। তারপর অগ্রতালু থেকে চ বর্গ, এটাই আমি বললাম, সাথে এই তিনটা আছে, একটু অ্যাড করে নিবা, এগুলো তালব্য। তারপরে দেখো পশ্চাৎ দন্তমূল বা মূর্ধা, মূর্ধাও এটা বলে, এই জায়গাটা হলো, এই যে এই পাঁচটা পার্টিকুলারলি মূর্ধা, বাট সাথে এই চারটা আছে, এগুলো মূর্ধন্য বর্ণ। তারপরে দেখো দন্তমূল, অগ্রদন্তমূল আর কি, দাঁতের সাথে, এগুলো সব দন্ত বর্ণ। এবং ওষ্ঠ হলো প ফ ব ভ ম, ছোট থেকে ওষ্ঠ বর্ণ, ঠিক আছে। এই চারটা তোমার মনে রাখতে হবে মেইনলি। ক হলো কণ্ঠ, চ হলো তালব্য, ট মূর্ধন্য, ত দন্ত, এবং লাস্টলি প ওষ্ঠ, ঠিক আছে। এই বর্গগুলো বর্গ অনুযায়ী মনে রাখবা। কিছু কিছু আলাদা আলাদা দেখো, এইগুলো কিন্তু কোনোটার মধ্যে পড়ো নাই, এরা কিন্তু স্বাধীনভাবে বা স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহার হয় না, এরা কিন্তু আরেকটার সাথে ব্যবহার করা হয়। এই জন্য এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, মানে অন্যের উপর আশ্রয় করে যে ব্যবহার, তার নাম পরাশ্রয়ী, ঠিক আছে। কোনগুলো কোনগুলো, এই যে এই তিন মহাজন, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট, দেখো লাস্ট লাইনের যে পাঁচটা বর্ণ, এই যে এই লাস্ট লাইন, ঠিক আছে, এই লাস্ট লাইনটা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে আমি দাগিয়েছি, যে এই যে লাস্ট লাইনের যে পাঁচটা, এদেরকে কি বলা হয় দেখেন, এদের একটা নাম আছে, এদের বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ। দেখো ওই চার্ট থেকে তুমি কিন্তু অনেক কিছু পাইতেছো, ওই চার্ট থেকে আরেকটা বলি, এই যে 25টা বর্ণ, ঠিক আছে, 1 2 3 4 5, 5 5 25, এই 25টির নাম হলো স্পর্শ বর্ণ। স্পর্শ, সবগুলো মিলে স্পর্শ। শুধু এই লাস্টের যদি ইয়াটা বলি, লাস্টের লাইনটা যদি, লাস্টের কলামটা যদি ধরো, তাহলে এটা হলো নাসিক্য বা অনুনাসিক, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলো যে আমাকে কি প্রপারলি শুনতে পাচ্ছ তোমরা? আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ? আমাকে একটু আন্ধার দেখলেও সমস্যা নাই, পেজটা দেখলেই, পেজটা দেখা গেলেই হবে, ঠিক আছে। পেছনের বোর্ডটা আশা করি দেখা যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। নাসিক্য বর্ণ আমরা তো দেখেছি। নাসিক্য বর্ণ হলো সেই জিনিস, বর্গগুলোর পাঁচটা যে বর্গ, মেইনলি এই বর্গগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। পাঁচটা যে বর্গের লাস্ট যে কলাম, ঠিক আছে, ও ইয় মূর্ধন্য দন্তন্য এবং ম, এইগুলো কে আমরা কি বলি দেখেন তো, নাসিক্য বর্ণ। এই জায়গায় কিন্তু তুমি এইটা পাবা, এই জায়গায় গিয়ে এর সাথে কিন্তু আরো দুইটা অ্যাড আছে। সেটা কারা? সেটা হলো দুইটা পরাশ্রয়ী বর্ণ আছে, আমরা একটু আগে পরাশ্রয়ী বর্ণ পড়েছি না, এইগুলোর সাথে এই দুইটা পরাশ্রয়ী বর্ণ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু এবং এই যে এই জিনিসটা, ঠিক আছে। দেখেন, আচ্ছা, তোমাকে মেইন মেইন কিছু জিনিস পড়াবো, চলো। আচ্ছা, স্বরধ্বনি, ঠিক আছে। স্বরধ্বনি কোনগুলো আমি বলেছিলাম? আমি বলেছিলাম যে যেগুলো মুখ থেকে, যে ধ্বনিগুলো, সাউন্ড গুলো বের হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় না, ঠিক আছে, খুব স্মুথলি বের হয়, যেমন অ, আ, ই, উ, তাই না, ও, ও। আচ্ছা, এর মধ্যে ব্যাপার আছে, তুমি অ যখন বলছো তুমি একটাই বলতেছো, একটা ধ্বনি বলতেছো, কিন্তু তুমি যখন ও বলতেছো, ঠিক আছে, ও, তুমি ও বলতেছো প্লাস উ বলতেছো, তুমি কি এটা বুঝতেছো যে তুমি যখন ও বলছো, তুমি কিন্তু ও বলতেছো, উ বলতেছো। সো এটা কিন্তু দুইটা ধ্বনি দিয়ে তৈরি হয়েছে। তো এই জিনিসটা কিন্তু যৌগিক, ঠিক আছে, এটা মৌলিক না।
এই ব্যাপারটা কি বুঝতেছো? যে ও ও এর মধ্যে কিন্তু ও আছে, ও আছে, তাই না? এই ব্যাপারটা, এই কনসেপ্টটা হলো যৌগিক স্বর। পাশাপাশি দুইটা স্বরধ্বনি কেমন? এই যে ও, উ, ঠিক আছে? এই দুইটা মিলে ও বানাইতেছো না, এই জন্য দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এই রূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বর বা দ্বি স্বর। ঠিক আছে, নামগুলো কিন্তু খুব কেয়ারফুল মনে রাখতে হবে, একটা জিনিসের কিন্তু ডাবল নেম থাকতে পারে। এই যে যৌগিক স্বর বা দ্বি স্বরের এই বিষয়টা তোমার ঠিক এই কারণেই মনে রাখতে হবে। এরকম তুমি যৌগিক কয়টা বানাইতে পারবা স্বরধ্বনি? বাংলা ভাষায় তুমি যৌগিক এরকম 25টা বানাইতে পারবা। ঠিক আছে, দেখো, আই, আউ, আয়, আও, ই, ইউ, এরকম টোটাল কয়টা আছে? 25টি। ঠিক আছে, এরকম 25টি আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি। ঠিক আছে, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা, আমি আবার রিপিট করতেছি, 25টি। আর যৌগিক স্বর যে ধ্বনিগুলো আছে এগুলোর সবগুলোর কিন্তু আবার বর্ণ নাই, বর্ণ আছে শুধু দুইটা, সেটা হলো ওই আর ও। ঠিক আছে, মানে দেখো কনসেপ্টটা কিভাবে বুঝতেছো। ধ্বনি আমি কি বলছি, ধ্বনিগুলো জাস্ট সাউন্ডের ব্যাপারটা, সাউন্ডের পার্সপেক্টিভটা। এরকম তুমি 25টা সাউন্ড বানাইতে পারবা ঠিকই, বাট এইগুলো লেখার জন্য কিন্তু নির্দিষ্ট বর্ণ আছে শুধু দুইটা, সেটা কি? ওই এবং ও। ওকে, তারপরে ব্যঞ্জন ধ্বনির মধ্যে দেখো আমরা 5টা বর্গে ভাগ করেছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে, 5টা বর্গ, ক থেকে প বর্গ। ঠিক আছে, এইগুলোকে আমরা, আমি বলেছিলাম যে স্পর্শ ব্যঞ্জন বলে অথবা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি আমরা বলে থাকি। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, ঘোষ এবং অঘোষ। কিসের উপর বেস করে? উচ্চারণ বৈশিষ্ট্য, উচ্চারণ কোথা থেকে উচ্চারিত হচ্ছে, বাতাস বেশি বের হচ্ছে না কম বের হচ্ছে, এরকম বিষয়গুলো। ঠিক আছে, যে উচ্চারণের বৈশিষ্ট্য। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, মানে কম্পিত কম হয় বা হয় না, সেটা হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি মনে রাখা সবচেয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইলো, তোমার যে বর্গগুলো আছে এই বর্গগুলোর মধ্যে একটা জিনিস মনে রাখবা, যে নাসিক্যর সিরিয়ালটা অর্থাৎ লাস্ট সিরিয়ালটা কিন্তু তুমি অঘোষ, ঘোষ বা অল্পপ্রাণ মহাপ্রাণ এর মধ্যে কাউন্ট করতেছো না। ঠিক আছে, মেইনলি কাউন্টে আসতেছে কি কি, মানে মানে মনে রাখতে হবে তোমার যে এই বিষয়টা, এটা হলো প্রথম 4টা বর্ণ। এর মধ্যে ফার্স্ট ফার্স্ট টু লেটার, ঠিক আছে, ফার্স্ট টু বর্ণ, ঠিক আছে, অর্থাৎ প্রথম দুই বর্ণ, প্রথম দুইটা বর্ণ তোমার অলওয়েজ অঘোষ। ঠিক আছে, দেখো ক খ আছে, চ ছ আছে, এরকম করে এই যে ক খ চ ছর মধ্যে আমি সবুজ কালি দিয়ে দাগাই দিচ্ছি, এই জায়গাটাই দাগাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এই যে ক খর যে সাইডটা, ঠিক আছে, এই দুইটা, এইগুলো কি? এইগুলো হলো অঘোষ। এবং অপর পাশে যে দুইটা থাকতেছে ওই দুইটাকে আমরা কি নামে রাখবো? এই যে গ আর ঘ, যে ঘ দিয়ে ঘ সেভাবে মনে রাখবা, যে গ আর ঘ, এই যে এই দুইটা, এই কালারটা হলো ঘোষ ধ্বনি। ঠিক আছে, মানে 3 এবং 4 নাম্বারটা হলো ঘোষ ধ্বনি। এটা কিসের উপর ডিপেন্ড করে? স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে কিনা বা কম্পিত হচ্ছে কিনা, বুঝছো? এরপরে বাতাসের চাপের স্বল্পতা নাকি বেশি আছে, এটার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু আরো দুই ভাগে ভাগ করতেছো। আচ্ছা, ঘোষ অঘোষ কিন্তু আমরা বললাম, ঠিক আছে, স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে কিনা, অর্থাৎ যে আমাদের যে স্বর, মানে যে বাকযন্ত্রের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে মুখ বিবরের মধ্যে, এগুলো কি অনুরণিত হচ্ছে কিনা বা কম্পিত হচ্ছে কিনা, এটার উপর ডিপেন্ড করে যেমন আমরা ভাগ করেছি, ঠিক একই ভাগে ভাগ করেছি বাতাসের বা বায়ুর চাপের স্বল্পতা অনুযায়ী। এইটাও খুব ইজি, এটা মনে রাখবা যে অল্প প্রাণ হলো 1 এবং 3 নাম্বার লেটার, আর 2 এবং 4 নাম্বার যে বর্ণ এইগুলো হলো মহাপ্রাণ। ঠিক আছে, যেমন দেখো ক খ গ ঘ, এর মধ্যে ক আর গ হলো অল্প প্রাণ। ঠিক আছে, আর এইদিকে খ এবং ঘ হলো মহাপ্রাণ। এদিকেও দেখো চ বর্গেও ছ এবং ঝ মহাপ্রাণ, আর চ আর জ হলো অল্প প্রাণ। একইভাবে মানে 1 আর 3 নাম্বার লেটারটা
তুমি এভাবে অল্প প্রাণ এবং 2 এবং 4 নাম্বার লেটার নিঃসন্দেহে লিখতে পারো মহাপ্রাণ ধ্বনি। উষ্মধ্বনি এটা খুবই এক্সেপশনাল এবং এটা মনে রাখতে হবে। এটার আরেকটা নাম আছে শীষ ধ্বনি, ঠিক আছে? শীষ দেওয়ার মতো সাউন্ড করে যেগুলো, বাট সবগুলো মিলবে এমন না, হও আছে এর মধ্যে। হ এবং 3টা স, ঠিক আছে? তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, ঠিক আছে? তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই 3টা হলো উষ্মধ্বনি, প্লাস এর সাথে কি আছে? হ আছে। এর আরেক নাম হলো শীষ ধ্বনি, ঠিক আছে? এটাও কিন্তু তোমাকে অপশনে দিয়ে দিতে পারে, উষ্মধ্বনি না দিয়ে শীষ ধ্বনি দিতে পারে, তখন তোমাকে কিন্তু চিন্তা হবে দুইটা আসলে সেম জিনিস। তারপরে দেখো ইম্পর্টেন্ট বলি, এই যে অন্তস্থ ধ্বনি, ঠিক আছে? অন্তস্থ ধ্বনি হলো এই যে অন্তস্থ জ এবং অন্তস্থ ব, ঠিক আছে? তো এগুলো আমি দাগিয়ে দিচ্ছি, এই বইটা ইনশাল্লাহ দাগানো যে বইটা তোমাদের আমি দিয়ে দিব, এইটা তোমাদেরকে কাজে লাগবে, ঠিক আছে? রেগুলার বেসিসে। উচ্চারণ বিধি। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে একদম খুবই ভালো মতো একটা জিনিস দিয়ে দেই, দেখো এই উচ্চারণ বিধি অনুযায়ী বাংলা স্বরধ্বনি এর উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে কিছু ভাগ করা হয়েছে, কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এক মিনিট, দেখেন এই যে ধ্বনির উচ্চারণ বিধি বা স্বরধ্বনির স্থান, ঠিক আছে? কোনটা একটু সামনের দিক থেকে, জিহ্বার সামনের দিক থেকে হচ্ছে, কোনটা পেছনের দিক থেকে হচ্ছে, কোনটা তালুর সামনের দিক থেকে হচ্ছে, এরকম আমরা বিভিন্ন জায়গায় ভাগ করেছি। এই জায়গাটা পড়তে একটু প্যারা লাগে, ঠিক আছে? এই জায়গাটা একটু প্যারাদায়ক, বাট এই জায়গাটা মোস্টলি তোমার কি জানো, তোমার হলো মনে রাখার বিষয়, এই জিনিসটা মনে রাখতে হবে, এবং ধরো এটা একটু প্যারা নিয়ে তোমার মনে রাখতে হবে। যেমন দেখো, হ্রস্ব এবং দীর্ঘই ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে আসে, ঠিক আছে? জিহ্বা এগিয়ে আসে উচ্চে অগ্রতালুর কঠিনাংশের কাছাকাছি পৌঁছে। ই এ ধ্বনির উচ্চারণে জিহ্বার অবস্থান ই ধ্বনির মতো সম্মুখে হয়, কিন্তু একটু নিচে, ঠিক আছে? মানে উপরের দিকে না। আ ধ্বনির বেলায় আরো নিচে। মনে রাখবেন কোন কোন ধ্বনির কথা বলা হচ্ছে এবং কোথায় বলা হচ্ছে, ঠিক আছে? ই ধ্বনি, এই যে এ ধ্বনি, হ্রস্বই এবং দীর্ঘই এ ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে সম্মুখ ভাবে মানে সামনের দিকে দাঁতের দিকে আসে বলে এগুলোকে বলা হয় সম্মুখ ধ্বনি, ঠিক আছে? তো তুমি এইভাবে পুরাটা যদি ভালো মতো রিডিং দাও, তুমি একটা টেবিল পাবা, আমি তোমাকে ইজিলি বুঝিয়ে দেই। দেখো এরকম এই প্যারাটা রিডিং দিলে তুমি এই টেবিলটা পাবা। এই টেবিলটা তোমার খুব ভালো মতো মনে রাখতে হবে যে উচ্চ স্বরধ্বনি কোনটা, উচ্চ মধ্য কোনটা, নিম্ন মধ্য কোনটা, নিম্ন কোনটা। এখন তুমি অনেক ভাবে মনে রাখতে পারো, আমি বিভিন্ন ছন্দটন্ধ দিয়ে মনে রাখতাম, বিশেষ করে এটা কিন্তু তোমার মনে রাখার বিষয়, এটা তো আসলে বোঝার উপায় নাই, ঠিক আছে? কিংবা আমরা আসলে বলে বলে যে উচ্চারণ স্থান বুঝে যাব, এতটা কিন্তু আমরা মানে খুবই যে এটা বোঝাও যায় এমনও না। ক বর্গ, চ বর্গ এগুলো বোঝা যায়, প বর্গ যে ওষ্ঠ এগুলো বোঝা যায়, কিন্তু সহজে কিন্তু ই, তারপরে এ, এগুলো কিন্তু তুমি সহজে কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। সো এই জায়গাটা তোমার আসলে মুখস্থ করে ফেলতে হবে, এই চারটা, এই চারটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? সো অবশ্যই এই চারটা কোনটা যে উচ্চ স্বরধ্বনি মানে জিহ্বা উপরের তালুর সাথে একদম লেগে যাচ্ছে, কোনটা একটু নিচে, তার নিচে কোনটা এবং তার নিচে কোনটা, এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? এবার দেখেন আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো, আর ধ্বনি পরিবর্তনের সামনে আমরা পড়বো, ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ক্লাসটা মোটামুটি যতক্ষণ লাগে আমি ইয়া করে দিব, এবং 2টা ক্লাস, আগের ক্লাসটা এবং এই ক্লাসটা মার্চ করে দিব, ঠিক আছে? আচ্ছা, স্বরেও, ঠিক আছে, এর কয়টা উচ্চারণ বলো তো? বলেন কয়টা উচ্চারণ? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা তোমাকে আমি বলি, দেখো তুমি যখন, আচ্ছা আমার কথার সাথে উত্তর দাও, ঠিক আছে? আমি বললাম যে অনেক, আর এক জায়গায় বললাম যে অতি। আচ্ছা ব্যাপার কি বলতো, তুমি যখন অনেক বলছো তখন তুমি অ উচ্চারণ করছো, আর যখন তুমি অতি উচ্চারণ করছো তখন তুমি ও উচ্চারণ করছো। দেখো
এখানে ও উচ্চারণ হচ্ছে, আর এখানে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে, অ হচ্ছে। এই যে স্বরে ওর এই দুইটা উচ্চারণ, এই দুইটার একটু আপনাদের মনে রাখতে হবে, স্বরে ও যখন স্বরে ওর মতোই উচ্চারিত হয়, ঠিক আছে, স্বরে ও যখন স্বরে ওর মতোই উচ্চারিত হয় তাকে আমরা বলি বিবৃত উচ্চারণ, স্বরে ওর বিবৃত উচ্চারণ, ঠিক আছে। এবং যখন স্বরে ওর মতো উচ্চারণ হয় ওইটা হলো সংবৃত উচ্চারণ, সংবৃত, ঠিক আছে। এই জিনিসটা আগে মাথায় ঢোকাও, তারপর বাকিটা তুমি এমনিই বুঝবা। স্বরে ও যখন স্বরে ওর মতোই উচ্চারণ হয়, যেটা হওয়ার কথা ওইটাই হয়, ওইটা বিবৃত। এবং স্বরে ও যখন ও এর উচ্চারণ হয়, যেমন অতি, ঠিক আছে। তারপরে আমরা দেখো আরো দেখবো উদাহরণ। তারপরে দেখো করুণ, করুণের এখানেও কিন্তু ক এর সাথে একটা অ আছে, ঠিক আছে, কিন্তু এটা উচ্চারণ হয়েছে কো। এখানে ওকার তো নাই, কই থেকে আসলো? কারণ স্বরে ওর সংবৃত উচ্চারণ হয়েছে এখানে, ঠিক আছে। এখানে কি রকম হয় দেখো, স্বরে ও ধ্বনি দুই রকম উচ্চারণ পাওয়া যায়, একটা হলো বিবৃত, যেটা আমি বললাম যে অ এর মতো, আর একটা হলো সংবৃত বা ও ধ্বনির মতো, ঠিক আছে। এখন কোথায় কোনটা হয় দেখো, শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি বসে, ইউজুয়ালি স্বরেও যেরকম আছে ওই রকমই উচ্চারণটা হয়, ঠিক আছে। যেমন অটল, অনাচার, ঠিক আছে। এখানে না বোধক অ যখন বোঝায়, যেমন অনাচার, অনাচার মানে কি বলতো? আচার না, ঠিক আছে, আচার না, ঠিক আছে, অনাচার করতেছে। এরকম না বোধক স্বরেও যখন ইয়া হিসেবে বসে, যখন উপসর্গ হিসেবে বসে, তখন কিন্তু আমরা এটা ইউজ করি। তারপরে দেখো অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনি বিবৃত হয়, ঠিক আছে। যেমন দেখো অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী ধ্বনি, যেমন অমানিসা, ঠিক আছে। এখানে মা আছে না, আ যুক্ত ধ্বনি, এবং এর আগেরটার জন্য বিবৃত উচ্চারণ হয়েছে, অ যেটা এটাই হয়েছে। এই তিনটা রুল দেওয়া আছে, রুল মুখস্থ করতে হবে না, বাট তোমাকে মেইনলি জানতে হবে কি জানো, কোনটা বিবৃত আর কোনটা সংবৃত উচ্চারণ, এইটাই অনেকে বোঝে না। আচ্ছা, এই রুল গুলো একটু পড়ে নিও, ঠিক আছে, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট রুল না। সংবৃত বিবৃত তো বুঝেছো। আর দেখো, সংবৃত উচ্চারণ হলো ও এর মতো উচ্চারণ হয়, ও এর মতো যখন উচ্চারিত হবে তখন এটা সংবৃত, ঠিক আছে। এটা কিন্তু বিকৃত, ঠিক আছে। সংবৃত উচ্চারণটা হলো বিকৃত, অপ্রকৃত বা অস্বাভাবিক, ঠিক আছে। এখন এভাবে বলতেছে যে সংবৃত, অ্যাকচুয়ালি যদি বলো এগুলা অপ্রকৃত বা বিকৃত একটু, ঠিক আছে, কারণ স্বরে অর্থে এটা হওয়ার কথা ছিল না। কিন্তু বইয়ে এটা সান্ত্বনা দিয়ে বলছে যে এটা এই উচ্চারণ বলা ঠিক নয়, ঠিক আছে। কারণ কি? কারণ এটা আন্ডার মানে পার্টিকুলার কেসেস, ঠিক আছে, কিছু পার্টিকুলার কেসে এগুলো হয়, এবং ব্যাকরণে এটা সুনির্দিষ্ট, ঠিক আছে। এই যে রুলগুলো দিয়েছে না, তোমাকে কিন্তু এগুলো নির্দিষ্ট করে দিয়েছে, মানে এটা কি হুট করে যে অজায়গায় হয়ে যায়, ইচ্ছা মতো অস্বাভাবিক ভাবে হয়ে যায়, ব্যাপারটা কখনো এরকম না। স্বরে ও ধ্বনির ন্যাচারালি তোমাকে মনে রাখতে হবে দুইটা উচ্চারণ, একটা সংবৃত একটা বিবৃত, ঠিক আছে। কোনোটাই অস্বাভাবিক না, কারণ এগুলোর রুল কিন্তু গ্রামারে বা বাংলা ব্যাকরণে কোডেড ভাবে আছে, সেইগুলাই আপনি পড়বেন, ঠিক আছে। সো এদিকে দেখতে পাবেন কিছু সংবৃত উচ্চারণের কি কি নিয়ম আছে, এই নিয়মগুলো অবশ্যই তোমার পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন সিলাবল, ঠিক আছে। সিলাবল, এই ব্যাপারটার নাম হলো অক্ষর। এটা খুবই ইজি, ঠিক আছে, অক্ষর। ধরো আমার নামটা ইমাজিন করো, অর্ক, অর্ক, ঠিক আছে, অর্ক। দেখো আমার নামটা বলতে তোমার কয় ভাগে কথাটা বলতে হচ্ছে, অর কো, ঠিক আছে, একদিকে কিন্তু পজ হচ্ছে, অর কো। তোমাদের নাম দেখি, বৃষ্টি একজনের নাম, এখানেও কিন্তু দুই ভাগে ভাগ, বৃষ্টি, ঠিক আছে। তারপরে আহ আচ্ছা মোহাম্মদ, ঠিক আছে, একজনের মোহাম্মদ ইউনুস আছো, মোহাম্মদ, মোহাম্মদ শব্দটা দেখো কয়টা সিলাবল বা কয়টা অক্ষর, মো হাম মাদ, ঠিক আছে, তিনবার। তোমাকে কিন্তু তিন জায়গায় স্ট্রেস দিতে হচ্ছে। তো এই এই ব্যাপারটাকে বলে, তুমি মুখে মুখে অক্ষর সলভ করে ফেলতে পারবে, আসলে এই ব্যাপারটাই অক্ষর। এক অক্ষর মানে দেখো, ধরো এই যে এই উদাহরণগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এগুলো কেন এক অক্ষর, কারণ তুমি একটানে বলতে পারতেছো যা, পান, ধান, সাজ, চাল, চাঁদ, বাস, ঠিক আছে। অক্ষর এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, সহজ টপিক হইলেও এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স আছে।
তারপরে দেখেন একাক্ষরের পরে, আচ্ছা আচ্ছা, অক্ষরের বেসিক এই বিষয়টা বলছি, এটা হলো অক্ষর একটু ইয়ার সাথে রিলেট করছে, এই রুলগুলোর সাথে রিলেট করেছে, অক্ষর বিস্তারিত সামনে আসবে। এখন এ ধ্বনির উচ্চারণ, ঠিক আছে, এবার হলো এ। আমরা স্বরের ক্ষেত্রে বিবৃত পড়েছি যখন সেম টু সেম হয়, তাই না? এখন দেখেন সংবৃত এবং বিবৃত এইখানেও, বাট এখানে কিছু প্যাঁচ আছে, ঠিক আছে? দেখেন স্বরের ক্ষেত্রে যখন স্বরের মতো ছিল তখন আমি বিবৃত বলেছি, কিন্তু এর ক্ষেত্রে এটা উল্টা, মনে রাখবেন এই জিনিসটা, এই জায়গাটাই তোমার মনে রাখতে হবে। দেখো এর ক্ষেত্রে বিবৃতটা কি, যখন এ ধ্বনির বিবৃতির উচ্চারণ হলো এ এর মতো, ঠিক আছে, এ এর মতো, মানে জিনিসটা পুরো উল্টা, ঠিক আছে? স্বরের ক্ষেত্রে যেটা স্বরের মতো পারফেক্ট উচ্চারণটাকেই আমি বলতেছিলাম বিবৃত, কিন্তু এ ধ্বনির ক্ষেত্রে যেটা একটু অ্যাবনর্মাল, যেমন এ, যেমন আমি একা যখন বলি আমরা কিন্তু একা বলি না, ঠিক আছে, আমরা একা বলি, এ যুক্ত করি। তারপরে আমি বললাম যে দেখো, আমরা কিন্তু দেখো বলি না, আমরা বলি দেখো, ঠিক আছে, এ যুক্ত করি। আর সংবৃত উচ্চারণ কোনটা, সংবৃত উচ্চারণ হলো এ এর মতোই হয়েছে, যেমন পথে, ঘাটে, দোষে, গুণে, ঠিক আছে, এগুলো যখন এ এর মতোই হবে, দেখো এ যখন এর মতো উচ্চারণ হবে এটা হলো সংবৃত, বাট স্বরের ক্ষেত্রে এটা উল্টা ছিল। আর এইটা যখন এর মতো হবে এটা হবে বিবৃত। এবং কোথায় কোথায় হবে এই নিয়মগুলো একটু দয়া করে তোমরা পড়ার সময় অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে, দেখে নিবা। নিয়মগুলো থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসবে না, বাট তোমাকে এভাবে কোশ্চেন দিবে। কেন আমি সংবৃত আর বিবৃতটা চেনালাম জানো? কোশ্চেন তোমাদেরকে এভাবে মোস্টলি দিয়ে থাকে যে নিচের কোন শব্দে এর সংবৃত উচ্চারণ ধারণ করা হয়েছে। তো তখন তোমাকে চিনতে হবে যে এর সংবৃত উচ্চারণ মানে কি। এর সংবৃত উচ্চারণ মানে এ যেমনে আছে সেমনে। আর অ এর সংবৃত উচ্চারণ কোনটা, এ যেমনে আছে মানে অ না, ঠিক আছে, অ এর সংবৃত হলো ও এর মতো। আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছো ভালো মতো। এখানে আমি কয়েকটা জিনিস তোমাকে দাগাই দিব। আচ্ছা এগুলো খুব নর্মাল বিষয়, একটু খেয়াল করেন। ক বর্গীয় ধ্বনি, ঠিক আছে, আমি একটু দেখো এগুলো সব পড়ে আসছো, আমি যে চারটা তোমাদের দেখিয়েছি। ক বর্গীয় ধ্বনি কোনটা, জিহ্বামূলীয় বা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। চ বর্গীয় ধ্বনি কোনটা, যেটা তালব্য স্পর্শ ধ্বনি, তুমি যেটা বলছো স্পর্শ ধ্বনি, তো ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। এখন দেখেন ট তো বলেছিলাম মূর্ধন্য ধ্বনি, ত কি দন্ত ধ্বনি, প হলো ওষ্ঠ ধ্বনি। আচ্ছা এগুলো জাস্ট একটু তোমাকে রিকল করেছে, ঠিক আছে, এই রিকল গুলো একটু দেখে নিবা। অল্প প্রাণ মহাপ্রাণ কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। ক গ হলো ঘোষ, গ ঘ, সরি, ক গ হলো অঘোষ এবং গ ঘ ঘোষ, ঠিক আছে। অল্প প্রাণ হলো ক এবং গ, আর খ এবং ঘ হলো মহাপ্রাণ। এইটা কিন্তু এই চার্টে দেখো দেওয়া আছে। অল্প প্রাণ 1 আর 3, মহাপ্রাণ হলো 2 আর 4, ঠিক আছে। আর লাস্টেরটা কি, নাসিক্য। ওকে, এই চারটা দেখলে তোমরা মোটামুটি বুঝে যাবা। এখানে এক্সট্রা এখানে জায়গাগুলো না তোমরা আমাকে পড়ে জানো, এই জায়গাগুলো যুক্ত বর্ণ ছোটবেলার পড়া, এগুলো আসলে তেমন পড়ায় দেওয়ার কিছু নাই, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আমরা একটু জাম্প করব আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকে। এই টপিকে কিছু বোঝার জায়গা তোমাদের আছে, কি কি বোঝার জায়গা আছে আমি এগুলো এক্সপ্লেইন করব। ধ্বনি পরিবর্তন, আচ্ছা এই টপিকটা আমরা কেন পড়ি প্রথমে এটা বুঝতে হবে, ঠিক আছে। হোয়াই, মানে আমরা ধ্বনি পরিবর্তন কেন করতেছি, তোমাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে ধ্বনি পরিবর্তন জিনিসটা কি। আমি এতক্ষণ তোমাদের পড়ালাম যে ধ্বনি কোন ব্যাপারটা, আমাদের মুখ থেকে নিঃসৃত সাউন্ডটাকে আমরা বলছি ধ্বনি, তাই তো। মানে এটা যখন সাউন্ড স্টেজে আছে, একটা অর্থবোধক সাউন্ড আছে, মানুষ বুঝতে পারবে এমন একটা সাউন্ড আছে, এই জিনিসটা ধ্বনি। এই একটা ধরো একটা ধ্বনির অনেক রকম, ধরো অনেক দিন ধরে একটা ব্যবহার চলতেছে, তারপরে এই দেশে কারা আসলো, এই দেশে ফর্সা ইউরোপীয়রা আসলো ব্যবসা করতে, ঠিক আছে। তাদের প্রভাবে তাদের ভাষা শুনতে 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 জেনারেশনের পর জেনারেশন পরে ওই ধ্বনিটা একটু চেঞ্জ হয়ে গেল। ওই শব্দটা দেখা যাচ্ছে 100 বছর আগে মানুষ একভাবে বলতো, 100 বছর পরে আরেক ভাবে বলছে। এই ব্যাপারটা যে ধ্বনির যে ট্রানজিশন, ঠিক আছে, এই ট্রানজিশনটাই মূলত আমরা পড়ি ধ্বনি পরিবর্তনে।
কারণ আমি প্রথমেই বলেছি বাঙালি যেমন সংকর জাতি, বাংলা ভাষাটাও সংকর। বাংলা ভাষায় আরব থেকে যেমন লোক এসেছে, মধ্যপ্রাচ্য থেকে যেমন এসেছে, ইউরোপ থেকে এসেছে, পর্তুগিজরা এসেছে, ইংরেজরা এসেছে, ডাচরা এসেছে। সো একটা পাঁচ মিশালি ভাষা হইতে যায়, বাংলা ভাষার মধ্যে ধ্বনির পরিবর্তনও অনেক ঘটেছে। ঠিক আছে, ওকে। ধ্বনি পরিবর্তনের মূলত দেখো এখানে তোমার বিভিন্ন টাইপের ধ্বনি পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে, এগুলো নিয়ে মিললে আলোচনা করবো এবং কোথায় কোথায় ডাউট লাগে, ঠিক আছে, দুইটার মধ্যে ধরো দুইটা সেম মনে হয়, এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। প্রথমত দেখো স্বরাগম, ঠিক আছে। স্বরাগম এটা হলো স্বর প্লাস আগমন, ঠিক আছে। ধরো এখানে আগমন ঘটছে মানে কি, মানে এই জিনিসটা ছিল না, একটা স্বরধ্বনি ছিল না বাট নতুন করে চলে আসছে, যখন এরকম হবে। যেমন স্কুল ছিল, এর আগে দেখো স্কুল যখন হয়েছে, স্কুল থেকে যে স্কুলের ট্রানজিশনটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবা, এখানে ই ধ্বনি চলে আসছে। এই ধ্বনিটা কিন্তু ছিল না, এমন না যে একটা ধ্বনি চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা ছিলই না, এ আগমন করছে মানে কি বাহির থেকে আসছে। তারপরে দেখেন স্টেশন, স্টেশনে কি স্টেশন হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা যেমন। তারপরে দেখো এরকম এক্সাম্পল গুলো পড়বা, বিশেষ করে এই বইয়ের এক্সাম্পল গুলো আগে সবার আগে শেষ করবা, তারপর তুমি জয়কলির বাংলা বিচিত্রা বা অভিযাত্রী পড়তে পারো। বাট এই যে 18 সালের 19 বই, এটাকে সবার আগে, ঠিক আছে। এবং আদি স্বরাগম আমি কেন বলেছি, কারণ শব্দগুলোর দেখো শুরুতে ধ্বনিযুক্ত হচ্ছে, এই যে শুরুতে আপনাদের ধ্বনিযুক্ত হচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনাদের কি, এই জন্য আদি। আদি মানে কি শুরু বা আগে, ঠিক আছে। আদি স্বরাগম হলো শুরুতে যখন স্বরধ্বনি আসবে তখন এটা। তুমি দেখতে পাচ্ছ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম নাম দেখেই তুমি বুঝতেছো এই স্বরের আগমনটা কোথায় হবে, মধ্যে, ঠিক আছে, মধ্য। কিন্তু এদের যে দুইটা আলাদা আলাদা নাম আছে, তোমার কিন্তু এই দুইটাও ভালো মতো বুঝতে হবে। এর কারণ কি বলেন? এর কারণ হলো তোমাকে অপশন দিবে, ঠিক আছে, তোমাকে এমসিকিউ এ ধরো দিল, তোমাকে মধ্য স্বরাগম অপশনটা দিলই না, তোমাকে বললো বিপ্রকর্ষ, তখন কিন্তু তুমি বুঝতে অসুবিধা হবে। অ্যাটলিস্ট তোমার জেনে রাখতে হবে যে দুইটা কি, দুইটা যমজ নাম আছে, ঠিক আছে। দেখেন সেম কনসেপ্ট, যখন মাঝখানে স্বর চলে আসবে কি হবে, দেখো মাঝখানে মাঝখানে স্বরের আগমন। যেমন রত্ন ছিল, ঠিক আছে, রত্ন থেকে রতন, অনেকে বলে যে এখানে স্বর কই আসলো, একটু চিন্তা করো, রত্ন, ঠিক আছে, এই জায়গায় কিন্তু কোনো অধ্বনি ছিল না। কিন্তু তুমি যখন এই যে রত্ন মানে কিন্তু এইটা, ঠিক আছে, নিচে হসন্ত দেওয়া, হসন্ত দিয়ে তুমি রিদমিক কিবোর্ডে যদি হসন্ত দিয়ে ন লেখো, তখন দেখবে যে যুক্ত বর্ণ হয়ে যায়, ঠিক আছে। তোমার তার মানে কি এর মাঝে কোনো অ এর উচ্চারণ নাই। কিন্তু তুমি যখন রতন লিখতেছো, হসন্তটা দিচ্ছ না, তখন কিন্তু তুমি উচ্চারণও করতেছো কি রতন, ঠিক আছে। এখানে কিন্তু একটা অ এর উচ্চারণ চলে আসতেছে, এই অটা কোথা থেকে আসলো, এই অটা আসছে স্বরাগমের মাধ্যমে, যেটা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। তারপরে দেখো ই ধ্বনির উচ্চারণের কিছু এক্সাম্পল আছে। ধরো ক্লিপ, ক্লিপ এখানে লয়ের সাথে কোনো রস্যিকার ছিল না, বা ই ধ্বনি ছিল না, তুমি এখান থেকে ক্লিপ বানাই দিছো, ঠিক আছে। আমরা বিভিন্ন লোকাল অঞ্চলের অ্যাকসেন্টে আমরা ধরো এই টাইপ উচ্চারণ দেখে থাকি, যে ক্লিপকে বলছি আমরা ক্লিপ। তারপরে দেখো তুর্ক থেকে বা তুর্ক থেকে তুরুক, ঠিক আছে। তো এরকম অনেক এক্সাম্পল দেওয়া আছে, সব ক্লাস ধরে ধরে বলা সম্ভব নয়। মেইনলি মাঝখানে স্বরের আগমন, এটা হলো মধ্য স্বরাগম। তারপরে দেখো খুব ইজি একটা বিষয় আছে অন্ত স্বরাগম। অন্ত মানে শেষ, অর্থাৎ শেষে যদি এই আগমনটা ঘটে, খুবই ইজি। দিশ থেকে দিশা, পোক্ত থেকে পোক্ত, ঠিক আছে। এখানেও কিন্তু লাস্টে একটা অধ্বনির উচ্চারণ আছে, ঠিক আছে। তুমি বললো না যে কই আসলো, সেখানে তো কোনো স্বরধ্বনি দেখতেছি না। এখানে কিন্তু স্বরবর্ণের আগমনের কথা বলা হয় নাই ভাইয়া, তাই না? এখানে স্বরধ্বনির, আমরা ধ্বনি নিয়ে পরিবর্তন আমরা ডিসকাস করছি। সো ওইটা নট নেসেসারিলি ওইটা দেখা যাবে, এটা দেখা নাও যেতে পারে। তারপরে দেখো সত্য থেকে সত্যি, ঠিক আছে, এটা কিন্তু কি ত এর সাথে হয়েছে, ঠিক আছে। দেখো ত যোগ রস্যই, রস্যইটা কিন্তু পরে অর্থাৎ লাস্টে, ঠিক আছে। এবার আমরা আসি, দেখো একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ধ্বনি পরিবর্তন, সেটা হলো অপিনিহিতি, ঠিক আছে। অপিনিহিতি হলো পরের হ্রস্বইকার আগে যদি চলে আসে, ঠিক আছে, সেটাকে আমরা বলি অপিনিহিতি।
এখানে রস্যইকারের জায়গায় রস্যুকারও আসতে পারে, ঠিক আছে, বাট এই দুইটার ক্ষেত্রে এটা মূলত আলোচনা হয়। হ্রস্ব উকার এবং হ্রস্বইকার পরেরটা যদি আগে উচ্চারণ হয় তাহলে সেটাকে আমরা বলি অপিনিহিতি। যেমন আজই ছিল, আজই মানে এখানে জয়ের পরে ছিল রস্যই, ঠিক আছে, এখান থেকে কি বলতেছো, আইজ বলতেছো, ঠিক আছে, আমরা বলি না যে আইজ এটা করছি। সো এই যে রস্যইটা আগে চলে আসলো, এই যে এক্সচেঞ্জটা, জায়গার এক্সচেঞ্জটা, এই জিনিসটা হলো অপিনিহিতি। কিন্তু এটা শুধুমাত্রই কিন্তু রস্যই এবং রস্যু এর ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এখান থেকে তোমাকে আমি আরেকটা জিনিস পড়াবো জাম্প করে গিয়ে, ঠিক আছে, সেটা হলো ধ্বনি বিপর্যয়। এই দুইটা অনেকে মিলাই ফেলবে। অপিনিহিত এবং ধ্বনি বিপর্যয় মিলানোর কোনো কারণ নাই, কারণ অপিনিহিতের ক্ষেত্রে আমি বলেছি যে এটা শুধু রস্যইকার এবং রস্যকারের ক্ষেত্রে। কিন্তু এর যদি অন্য কোনো ভার্সন তৈরি হয়, যেমন জাপানি রিক্সা, দেখো রিক্সা ছিল, ঠিক আছে, রিক্সা, এখান থেকে তুমি বলতেছো রিস্কা, মানে এই দুইটা এক্সচেঞ্জ করছে, রিক্সা ছিল রিস্কা হয়ে গেছে, কিন্তু এই দুইটার একটাও তো রস্যই বা রস্যু না, এই দুটো তো অপিনিহিতে ডাউট লাগার কোনো কারণই নাই। সো অপিনিহিতে ছাড়া যদি দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন যদি ঘটে, ওইটা কিন্তু আপনাদের ধ্বনি বিপর্যয়। সো এই দেখো এই দুইটার মধ্যে তোমার ডাউট লাগার চান্স আছে। সো এই যে ধ্বনি বিপর্যয় এবং তোমার যে এই অপিনিহিতি, এই দুইটা কিন্তু ক্লিয়ার। তারপরে দেখো অসমীকরণ এবং বিষমীভবনের সাথে অনেকের ডাউট লাগে, ওইটাও আমরা দেখবো। অসমীকরণ হলো, তুমি পড়তে গেলে ভালো মতো বুঝবা, ঠিক আছে, ভালো মতো কিন্তু লিখে লিখে একটু দাগিয়ে দাগিয়ে পড়তে হবে নিজের বইয়ে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, মানে ধরো দুইটা সেম টাইপের স্বর আছে, এই দুইটার তুমি পুনরাবৃত্তি বা রিপিটেশন যদি তুমি অ্যাভয়েড করতে চাচ্ছ, এই জন্য তুমি মাঝখানে কি করবা, মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করে দাও। এক্সাম্পল দেখলেই বুঝবা, ঠিক আছে, বা একই সাউন্ডের, দেখো ধপ ছিল আর ধপ ছিল, ঠিক আছে, দুইটা ধপ, ধপ ধপ বলতে একটু প্যারা লাগে, তুমি এখানে কি করলা, তুমি যুক্ত করে দিলা, ঠিক আছে, ধপা ধপ, ধপধপের বদলে তুমি লিখতেছো ধপাধপ। এই যে আটা কই থেকে আসলো, এই আটা আসছে অসমীকরণের মাধ্যমে। নামটা এমন কেন, অসমীকরণ কেন বলতো, কারণ এরা সমীকরণে ছিল, তুমি এদেরকে কি করতেছো, অসমান বানাইতেছো, ঠিক আছে, তুমি অসমান বানাইতেছো, এই জন্যই এটা সমীকরণ। দেখো টপ টপ থেকে টপা টপ, এখানেও আসছে মাঝে, কারণ টপ টপ সেম ছিল। তারপর এর সাথে দেখো একটা তোমার প্যারা লাগবে এই জিনিসের, এইটা কনসেপ্ট দুইটা সেম বাট কাজ আলাদা, ঠিক আছে, ওইটাকে বলেছিলাম অসমীকরণ আর এটা হলো বিষমীভবন, ঠিক আছে। বিষমীভবনে আমরা কি করি একটু দেখো, বিষমীভবনেও দুইটা সমবর্ণের, ঠিক আছে, দুইটা সমবর্ণ আছে, এর একটাকে তুমি একদম চেঞ্জ করে দিবা। আগের ক্ষেত্রে কি করেছি একটু চিন্তা করো, মানে একটু আগে দেখলাম অসমীকরণে, ওইখানে তুমি দুইটা সেমের মাঝে কি একটা স্বরধ্বনি এনে দিচ্ছ, আকার এনে দিচ্ছ, তাই না, ধপ ধপ ধপাধপ মাঝে ধ্বনি এনে দিচ্ছ। কিন্তু এখানে দেখো শরীর ছিল বা লাল ছিল, মেনলি দুইটা দেখো পর পর সেম ব্যঞ্জনের রিপিটেশন আছে, শরীর তারপরে লাল, ঠিক আছে। এই জায়গায় তুমি যে এই উচ্চারণের যে একটু টাফনেসটা, এটা দূর করার জন্য বা এই মানে একটু বলতে যে একটু কঠিন, এটা দূর করার জন্য কি করো, একটা ব্যঞ্জন ধ্বনি চেঞ্জই করে দাও, ঠিক আছে। মানুষজন যে কি বলে কতটা আরামপ্রিয়, ধ্বনি পরিবর্তন দেখলে বোঝা যায়। একটা সঠিক উচ্চারণ, সুন্দর উচ্চারণ শরীর, কিন্তু তুমি একটু আমাদের সাইডে মানে বাংলাদেশের একটু গ্রামের দিকে বা ধরো একটু মফস্বল এলাকায় গেলে দেখবে ম্যাক্সিমাম মানুষ বলে শরীর, শরীর বলে, শৈল বলে মাঝে মাঝে। হ্যাঁ শৈল বলে, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে মানুষ আসলে কত ডজ মারতে চায়, মানে ইনহেরেন্ট টেন্ডেন্সি তার মধ্যে ডজ মারার, ঠিক আছে। শরীর বলতে একটু কষ্ট হচ্ছে, আমি ধরে মানে জিনিসটাকে একদম লোকালি ম্যাসিভ আকারে চেঞ্জই করে ফেলছি, ঠিক আছে, আমি নিজে একটা ব্যাকরণ বানাই ফেলছি। মেনলি এই জিনিসটাই হলো বিষমীভবন। তারপরে দেখো এর সাথে আরেকটা জিনিস তোমাদের পড়াবো, কাছাকাছি রিলেটেড, ঠিক আছে, আমি তিনটা পড়াইতেছি একসাথে, মানে তিনটা একই টাইপের জিনিস যখন পাশাপাশি থাকে, এরকম তিনটা আছে। এক হলো প্রথমে কি পড়েছি, অসমীকরণ, তারপরে বিষমীভবন, তারপরে ব্যঞ্জনচ্যুতি, ঠিক আছে, পাশাপাশি সম উচ্চারণ। দেখো আমাদের মেইন কনসার্ন যে এখন যেটা আলোচনা করছি সম উচ্চারণের জিনিস, তাই না। সম উচ্চারণে দুটি ব্যঞ্জন ধ্বনি যদি পাশাপাশি থাকে, তখন অনেক সময় দেখা যায় যে একটা আমরা কি করে দিই, আউট করে দিই,
একদম আউট করে দেই, ঠিক আছে। আমরা তো শরীরের ক্ষেত্রে কি করেছিলাম, চেঞ্জ করে দিছিলাম, তার আগে মাঝে স্বরধ্বনি এনেছিলাম। এটা যখন আউট করে দেই, যেমন বড় দিদি ছিল, সরি বউ দিদি ছিল, তুমি বৌদি বানাই দিছো। বড় দাদা ছিল, তুমি বড়দা বানাই দিছো, ঠিক আছে। এই যে বিষয়টা, এইটা হলো ব্যঞ্জনচ্যুতি বা ধ্বনিচ্যুতি। ওকে, এই তিনটা বিষয় আশা করি বুঝতে পারছি। এই তিনটা বুঝলে অনেক তোমার লাভ হবে। তারপরে দেখো স্বর সংগতি, আমি বলেছিলাম একটু আগে স্বরাগম পড়েছিলাম, তাই না? এটা হলো সঙ্গদোষে লোহা ভাষা টাইপ জিনিস। স্বরের স্বর প্লাস সঙ্গদোষ, ঠিক আছে। আমি এমনি ইনফরমালি লিখলাম সঙ্গদোষ। এই যে বলে না যে খারাপ বন্ধুর সাথে মিশলে মানুষ খারাপ হয়ে যায়, ঠিক আছে। এই যে এটা অনেকটা এরকম যে একটা স্বরের প্রভাবে আরেকটা স্বরের উপর প্রভাব পড়া। যেরকম যারা দেশি ছিল, এখানে দয়ের সাথে এ ধ্বনি আছে, তালব বসার সাথে ই ধ্বনি আছে। এখানে তুমি দেখো দুইটার থেকে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে যে দেশি। এই যে এ ধ্বনিটা কিন্তু একেবারে পুরাপুরি চেঞ্জ হয়ে ই ধ্বনি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হলো স্বরসঙ্গতি। কারণ দেখো স্বরাগমের সাথে মেলানো যাবে না, কারণ এখানে নতুন করে কোন এক জায়গায় কোনো ধ্বনি ছিল না, ওইখানে স্বরধ্বনি চলে আসে নাই। এখানে একটা স্বরধ্বনি ছিল যেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিলাতি থেকে কি হচ্ছে, বিলিতি, ঠিক আছে। বিলাতি থেকে বিলিতি, এখানে বিলাতি ছিল অর্থাৎ আ ধ্বনি ছিল লয়ের সাথে, ওইখান থেকে কি হচ্ছে, রস্যই হয়ে যাচ্ছে। তারপর মূলা ছিল রস্যু ধ্বনি এবং আ ধ্বনি মূল হয়ে যাচ্ছে, লাস্টে ও ধ্বনি চলে আসছে বা ওতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টাও কিন্তু স্বরসঙ্গতি। এর তিনটা টাইপ আছে। প্রগত মানে প্রগত, ঠিক আছে। প্রো মানে আগেরটা, ঠিক আছে। প্রো মানে কি, প্রথম ধরো, ঠিক আছে, ধরে নাও যে প্রো মানে প্রথম। এবং গত, গতটা মনে রাখবে যে আগত, ঠিক আছে। প্রথমটার থেকে যখন চেঞ্জটা আসে, মানে প্রথমটা সেম থাকবে, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, অন্তঃস্বর মানে পরেরটা, ঠিক আছে। আদিস্বর মানে প্রথমটা, আগেরটা, অন্তঃস্বর মানে পরেরটা। প্রথমটা ঠিক থেকে যদি পরেরটা চেঞ্জ হয়, তাহলে ওইটা প্রগত, মানে প্রথমটা থেকে আগত এই চেঞ্জটা। যেমন দেখতে পাচ্ছ যে এখন তুলা থেকে তুলো, উ ধ্বনি কিন্তু সেম আছে, কিন্তু দেখো আ ধ্বনি হয়ে গেছে ও ধ্বনি, ঠিক আছে। সো প্রথমটা থেকে আগত হলে প্রগত, পরেরটা থেকে আগত হলে পরাগত। যেমন দেখো দেশি থেকে দিশি, তার পরেরটা সেম আছে, আগেরটা চেঞ্জ হয়েছে। তারপরে মধ্যগত দেখো, এটা হলো বিলাতি থেকে বিলিতি, যেটা এটা দেখেছিলাম। ধরো তিনটা আছে, প্রথমটা এবং লাস্টটা সেম আছে, মাঝেরটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, মাঝেরটা, তখন এরকম। আর যখন দুইটাই চেঞ্জ হয়ে যায়, মোজা থেকে মুজো, ঠিক আছে, ছিল মোজা হয়ে গেছে কি মুজো। সো এই জিনিসটা হইলো অন্যন্য, ঠিক আছে, রেসিপ্রোকাল বা এটা পারস্পরিক একটা চেঞ্জ। সো এটা হলো অন্যান্য স্বরসঙ্গতি। তারপরে দেখো স্বরলোপ। স্বরলোপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হলো দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী যে কোনো স্বরধ্বনির লোপ পাওয়াকে আমরা বলি সম্প্রকর্ষ, বা এই যে লোপ পাওয়াটা মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন বসতি থেকে বস্তি, ঠিক আছে, বস্তি আমরা বলি না, অনেকটা কাছাকাছি, দেখেন। এবং এখানে বসতির সাথে অধ্বনি ছিল, ওইটা তুমি কিন্তু আউট করে দিচ্ছ। জানালা থেকে জানলা, এখানে কিন্তু আধুনি নয়ের সাথে যে আধুনি ছিল এটা আউট করে দিচ্ছ। এইটারও তিনটা টাইপ আছে, তুমি পড়লেই বুঝতে পারবা। আদি স্বর লোপ, যখন প্রথমটা লোপ পায় আদি, মাঝেরটা লোপ পাইলে কি মধ্য, তারপরে পরেরটা লোপ পাইলে অন্ত, ঠিক আছে। এগুলো ইজি জিনিস, বাট এই যে আমি তোমাদেরকে দাগে দাগে পড়িয়ে দিচ্ছি, এই জিনিসগুলো তুমি যখন ক্লাসগুলো বারবার করবে তোমার কাজে লাগবে আলটিমেটলি। এবার দেখেন প্রায় শেষের দিকে আসছি আমরা। দ্বিতীয় ব্যঞ্জন, ঠিক আছে, তখন একটা ব্যঞ্জনের উপর জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত হয়। দ্বিত উচ্চারণ মানে কি, এই দ্বিত উচ্চারণ মানে হলো ডাবল। একে বলে দ্বিত্ব ব্যঞ্জন, ঠিক আছে, বা ব্যঞ্জন দ্বিত্তা। যেমন পাকা ছিল, তুমি বলতেছো পাক্কা, সকাল ছিল সকাল, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কোনো ব্যঞ্জন ডাবল ছিল না, বাট তুমি এখানে এক্সট্রা করে ডাবল উচ্চারণ করছো, এটা হলো ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন বিকৃতি কোনটা এবার দেখি। যখন তুমি র্যান্ডমলি চেঞ্জ করে দিলা, ঠিক আছে, এরকম চেঞ্জ কিন্তু আমরা দেখেছি একটা, দেখো
চেঞ্জের ও না, চেঞ্জ এখনো কোনো দেখি নেই। এখন র্যান্ডমলি যখন চেঞ্জ হয়, আমরা একটার প্রভাবে আরেকটা চেঞ্জ দেখেছি, বাট কোনো কারণ ছাড়া, কারোর প্রভাবে না, র্যান্ডমলি যখন চেঞ্জ হয় এবং ব্যঞ্জন ধ্বনি যখন চেঞ্জ হয়, দেখো শব্দের মধ্যে কোনো না কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলি ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে, যেমন কবাট ছিল কপাট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রভাবে হয়নি, স্বরসঙ্গতির মতো না এটা। ঠিক আছে, তারপরে ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। ঠিক আছে, এইটা হইলো ব্যঞ্জন বিকৃতি। তারপরে দেখো, যখন শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তাকে বলে অন্তর্হতি। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, এটাই পয়েন্ট। ঠিক আছে, এখানে লোপ পাওয়ার কিন্তু কিছু বিষয় আছে। দেখো এখানেও কিন্তু লোপ পাইছে, বউ দিদি থেকে বৌদি, কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে সমুচ্চারণের ছিল, কিন্তু এখানে সমুচ্চারণ নাই, সমুচ্চারণের বিষয় না। তারপর আরেক জায়গায় লোপ পেয়েছে, আমি বলি তোমাকে। এই জায়গা তোমার মনে হচ্ছে স্বরলোপ, তাই না? এখানে তো স্বরলোপ বলাই আছে যে স্বরধ্বনি লোপ পাচ্ছে, কিন্তু এখানে যখন ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে পদের মধ্যে, তখন ওইটা অন্তর্হতি। ঠিক আছে, বাট এখানে কিন্তু সম উচ্চারণের ব্যঞ্জন ধ্বনির কথা আমরা বলছি না, তাদেরকে নিয়ে ডিলও করছি না। যেমন ফাল্গুন থেকে ফাগুন, এখানে ল ধ্বনি নাই। ঠিক আছে, ফলাহার থেকে ফলার, আলাহিদা থেকে আলাদা, এগুলো সব আপনাদের অন্তর্হতি। অভিশ্রুতিটা কিন্তু আসে পরীক্ষায়। অভিশ্রুতি হলো, তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদ অনুসারে পরিবর্তিত স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে অভিশ্রুতি বলে। তুমি খুব সহজে যদি বলি, ঠিক আছে, দেখো কোরিয়া থেকে অপিনিহিতের ফলে কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা থেকে অভিশ্রুতিজাত করে। ঠিক আছে, মেইনলি তুমি এভাবে মনে রাখতে পারো যে শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো, এই টাইপের যে উচ্চারণগুলো আছে এইগুলাই ঘুরে ফিরে বারবার আসে। তুমি জাস্ট যদি ভালো মতো পড়ো আর যদি উদাহরণগুলো মাথায় রাখো, একটু অ্যানালিসিস করে যে কখন সমুচ্চারণ থেকে তুমি অসমান করতেছো, কখন র্যান্ডমলি আউট করে দিচ্ছ, এবং কখন স্বর আউট করতেছো বা স্বরের আগমন ঘটতেছে, তাহলে কিন্তু ধ্বনি পরিবর্তন খুবই খুবই ইজি একটা টপিক। তারপরে দেখো, এই যে লাস্টে তিনটা আছে, খুব একটা প্রশ্ন আসে না, তবে তুমি একটু দেখে নাও যে আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। ঠিক আছে, দেখো ব্যঞ্জন ডাবল হইলে কিন্তু র্যান্ডমলি যদি ডাবল হয় তখন এটা ব্যঞ্জন দ্বিত্ব, কিন্তু যখন রকার লোপ পেয়ে তারপর ব্যঞ্জন ধ্বনি ডাবল হয় তখন এটা রকার লোপ। ঠিক আছে, যেমন তর্ক থেকে তক্ক, তক্ক করবা না তো। তারপরে দেখো করতে থেকে করতে, ঠিক আছে, এই যে র লোপ পাইতেছে, তারপরে ডাবল হচ্ছে। মারলো থেকে মারল, করলাম থেকে করলাম। ঠিক আছে, এই ব্যাপারটার ব্যঞ্জন দ্বিতর সাথে কিন্তু একটা কানেকশন আছে। ঠিক আছে, এই জায়গায় আমি লিখে রাখি যে ব্যঞ্জন দ্বিতর দ্বিত্ব কানেকশন, কানেকশন। হকার লোপের ক্ষেত্রে দেখো দুইটা স্বরের মাঝামাঝি হকারের লোপ হয়, যেমন পুরোহিত থেকে পুরুত, গাহিল থেকে গাইল, চাহে থেকে চায়, অর্থাৎ হয়ের যে লোপ এইটা আমরা দেখছি হকার লোপে। ঠিক আছে, মানে হটা যদি লোপ পেয়ে যায় দুইটা স্বরের মাঝামাঝি, তখন ওইটা লোপ পায়। সবসময় যে মাঝামাঝি হবে এমন না। আল্লাহ থেকে যে আল্লাহ, ঠিক আছে, শুধু আল্লাহ বলি, এটাও। শাহ থেকে শাহ, এটাও হকার লোপ। তারপর অন্তঃস্থ শ্রুতি ও বসতি, শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এই দুটো স্বর মিলে একটি দ্বিস্বর না হয়, ধরো দুইটা স্বরধ্বনি পাশাপাশি থাকলে যদি এই দুইটা মিলে একটি দ্বিস্বর না হয় বা যৌগিক স্বর না হয়, আমরা যৌগিক স্বরধ্বনি পড়েছিলাম 25টা, ধরো ওই রকম হইল না, তবে এই স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জন ধ্বনির মতো অন্তঃস্থ, মানে অ বা অন্তঃস্থ বয়ের ব উচ্চারিত হয়। কিভাবে হয় একটু আমরা দেখি। ধরো মা আমার, ঠিক আছে, আ যোগ আধুনি প্লাস আধুনি, তখন তো বলি না, বলতে তো প্যারা হয়, তাই না? মা প্লাস আমার, এখানে দুইটাই দেখো আছে, তখন আমি বলি কি মা আমার। ঠিক আছে, এটা জাতীয় সঙ্গীতের মধ্যে ধরো আমরা যখন বলি, লাইনটা ভুলে গেছি বা পুরো এখন রিকল করতে পারছি, পরে বলবো। দেখো যা প্লাস এটা মিলে আমরা কি বলি যাওয়া। এভাবে নাওয়া, খাওয়া, দেওয়া, এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো অনেক সময় আসে যে এগুলো কোন টাইপের ধ্বনি পরিবর্তন। তোমাদের মোটামুটি
দেখো সব আমি দাগিয়ে দিয়েছি ধ্বনি পরিবর্তনের 3 পেজের টপিক হলেও এখান থেকে কিন্তু 1 মার্ক আসার চান্স অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা খ ইউনিটে। অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, তোমরা কি কিছু বলতেছো? নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারছি নেটওয়ার্কের সমস্যা, সমস্যা নাই। তুমি এই ক্লাসটা রেকর্ডেড থাকতেছে, তো তুমি যখন তখন করে নিতে পারবা। এবং তোমাদের একটা ড্রাইভ লিংক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বাংলা যে ভোকাবুলারি অংশ বা শব্দ ভান্ডারের যে অংশ আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে আরো প্রবাদ বাক্য, আরো যে যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু তুমি রেগুলারলি পেয়ে যাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু কাভার করবে, এই জিনিসগুলো আপডেটেড হইতে থাকবে। এবং তুমি 10 দিন পর্যন্ত যাও বা 3 দিন পার করো, তারপরে দেখবা যে পরের গুলো আমরা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আর বাংলার ফার্স্ট পেপার তো তোমাদের আকাশ ভাই পড়াইতেছে, ফার্স্ট পেপার এগিয়ে যাবে। ইংরেজি তো সবচেয়ে এগিয়ে আছে মনে হয়, ইংরেজি 3টা ক্লাসে এগিয়েছে, এবং ইংরেজি রাইট ফর্ম অফ ভার্ব তোমরা শেষ করে দিচ্ছ, মানে অনেকটুকু এগিয়ে গিয়েছো। সামনের দিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্সেস, এগুলো শেষ করে ফেলবো সামনের ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন বলেন তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তোমাদের জন্য ফ্লোর ওপেন, যে কোনো প্রশ্ন করো, সমস্যা নেই। আজকে ক্লাসটা তেমন কঠিন ছিল না আমার মনে হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো প্রপারলি? ওকে, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, নাই থাকতে পারে। ওকে, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ক্লাসের রেকর্ডিংটা আজকে রাতের মধ্যে দিয়ে দিব, অনেক বড় হবে যদিও, কারণ 2টা ভিডিও মার্চ করতে হবে, একটু এডিটিং এ টাইম নিব। বাট আজকে রাতের মধ্যে ক্লাসটা ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? পরবর্তীতে যদি অসুবিধা হয় এই চ্যাপ্টারে বা এই টপিকে, অবশ্যই ইউটিউব থেকে প্লেলিস্টে গিয়ে ক্লাসটা আরেকবার স্পিড বাড়াই হলেও করে নিবা। ওকে, সবাই ভালো থাকো। হ্যাঁ, হ্যাঁ বলো। রুটিন বলতে ইয়াটা কি বলে? আচ্ছা, কোন রুটিনের কথা বলতেছো? উইকলি রুটিন মানে কবে কবে ক্লাস হবে এটা বলতেছো? এটা এটা অলরেডি রেডি আছে, রেডি আছে না? আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা অলরেডি রেডি করা হয়েছে, তোমাদের হয়তো দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, রুটিনের ব্যাপারটা সলভ করে দিচ্ছি। আর বিষয়, আর কোনো বিষয়ে পড়াশোনা রিলেটেড কোনো কিছু? ইউজুয়ালি পড়াশোনা রিলেটেড কথাবার্তাই কম বলা হয়। আপাতত যেটুকু পড়ানো হয়েছে এর মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা গ্রুপে যে কোনো সময়। তোমরা এই যে আমাদের সাথে এনরোল করছো, এটাই ডিফারেন্স, যে আসলেই তুমি পার্সোনালাইজ যেন প্রবলেমের সলিউশন গুলো পাও। এবং তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই তোমরা ব্যাচে এনরোল করে নাও, কারণ সেও এই প্রবলেম গুলো সলিউশন পাবে কন্টিনিউয়াস। আর আমরা কিভাবে পড়াইতেছি, হয়তো বা বিভিন্ন ত্রুটি হয়, একটু লেট হয় মাঝে মাঝে, বাট এইগুলো কিন্তু এইগুলোর চেয়েও বেশি যেটা, সেটা হলো স্টুডেন্টদের আসলে কেয়ার নেওয়ার যে জায়গাটা টিচারের, আমি মনে করি লিস্ট। ঠিক আছে, প্রবলেম তো জীবনে সবার আছে, প্রবলেম ছাড়া জীবন আছে নাকি? ওকে, তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ইংরেজি ক্লাসে, ঠিক আছে? এবং বাংলা সেকেন্ড পেপার ইনশাল্লাহ আমি নিব। আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হলে তুমি গ্রুপে এনি টাইম বলতে পারো। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু ইউজুয়ালি ধরো বাংলায় প্ল্যাটফর্মে পড়াই না, আমি পার্সোনালি পড়াই থাকি। আমি অনেক প্রাইভেট টিউটরিং করছি, অনেক বাংলা স্টুডেন্ট, কিন্তু হলো প্ল্যাটফর্মে আমি মেনলি ইংরেজিটাকে ফোকাস করি। বাট আশা করি বাংলা পড়াও তোমাদের ভালো লাগছে। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, ক্লাসটা শেষ করে দিচ্ছি।